আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এইচএসসি এর আইসিটির বোর্ড কোয়েকশন সমাধানের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো সাথে আছে আমি মোহাম্মদ রাজীব, স্কিলাটের বাংলাদেশের পক্ষ থেকে। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2017 এর ঢাকা বোর্ড 2017 এর সকল বোর্ড কোয়েকশন গুলা সলভ করব। তো এখানে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের আইসিটির সময় 2 ঘন্টা 35 মিনিট এবং আইসিটির বিষয় কোড হচ্ছে 275 এবং পূর্ণমান হচ্ছে 50। যারা 2026 এবং 27-এ পরীক্ষা দিবা তাদের কিন্তু ফুল সিলেবাস, ওকে, ফুল সিলেবাস। তো তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করবে, অর্থাৎ 1 থেকে যে 6 অধ্যায় আছে সম্পূর্ণ অধ্যায়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এইচএসসি কত, এইচএসসি 26 এবং 27 ব্যাচ যারা আছো এবং পরবর্তীতে যারা আছে তাদেরও হয়তো বা ফুল সিলেবাস হতে পারে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো আমরা যদি প্রথম প্রশ্নের দিকে লক্ষ্য করি, ঢাকা বোর্ডের প্রথম কোয়েকশনটা ছিল প্রথম অধ্যায় থেকে। প্রথম কোয়েকশন ছিল প্রথম অধ্যায় থেকে। আমরা জানি যে 1 এবং 2 অধ্যায় থিওরি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থিওরি। প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়টা একটু তুলনামূলক হার্ড বা কঠিন। তো এরকম ভাবে চলতেই আছে আইসিটির কোর্সগুলা। তো উদ্দীপকটা যদি আমরা পড়ি, বেনক্রু নামে জাপানের এক প্রযুক্তি কোম্পানি ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে হিকারি। এই গৃহকর্মীকে দেখা যাবে হোলোগ্রাফিক্স পর্দায়। হিকারি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে যোগদান করেছে। যেহেতু সে বাসায় একা থাকে তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়। সেজন্য সে একটি হিকারি কেনার সিদ্ধান্ত নিল। ওকে, যেহেতু হিকারির দাম বেশি তাই বাসা থেকে চুরি না হয় সেজন্য বাসায় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের চিন্তা করলেন যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙ্গুলের চাপ দিয়ে বাসায় প্রবেশ করতে পারে। যদিও নিরাপত্তার জন্য তার অফিসের টাকার বল্টে হবে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। তো এখানে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। তো আমরা প্রথম প্রশ্নটা যদি দেখি আমরা, যে প্রথম প্রশ্ন হচ্ছে ক্রায়োসার্জারি কি। তো ক্রায়োসার্জারিটা খুব খুব ইম্পর্টেন্ট সব বোর্ডের জন্যই। ক্রায়োসার্জারি কি, তো আমরা যদি উত্তর দিকে এখানে, ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করে। এতটুকুই দিলে হবে, এতটুকু দিলে এনাফ। কারণ তুমি 1 মার্কের জন্য 1 লাইন দিলে 1 পাইবা, 2 লাইন দিলেও 1 পাবে। এগুলো আর দেওয়ার দরকার নাই, এগুলো আর দেওয়ার দরকার নাই। তবে তুমি জেনে রাখলে ভালো যে ক্রায়োসার্জারিতে স্বাভাবিক টিস্যু ধ্বংস করার জন্য কি ব্যবহৃত হচ্ছে, নাইট্রোজেন গ্যাস এবং আর্গন গ্যাস ব্যবহৃত হয়। ওকে, তাহলে কি বুঝলাম যে ক্রায়োসার্জারি কি। ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুগুলোকে ধ্বংস করে। তো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি কি। তো এই যে 2 নম্বরের উত্তর, আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিটি হচ্ছে টেকনোলজি। এই যে তুমি যে ন্যানো টেকনোলজি ধরতে পারছো তার জন্য 1 পাইবা, আর এই যে এখানে আর একটু ব্যাখ্যা দিবা তার জন্য আরো কত পাইবা, 1 পাইবা। তো এই প্রশ্নের মার্ক কত, 2। এখন ন্যানো টেকনোলজি কি তা তুমি ব্যাখ্যা করো। তো ন্যানো টেকনোলজি হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। অর্থাৎ ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান নিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তুকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব নয়। ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান, ইলেকট্রনিক্স, শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তো আশা করি এই যে আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে পেরেছো। তো আমরা যদি এখন 3 নম্বরে লক্ষ্য করি, যে 3 নম্বরে বলছে যে উদ্দীপকের হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো এই যে হিকারি, তো এই যে মানুষকে এখানে উদ্দীপকে বলা হয়েছে যে অ্যালার্ম দিবে, তারপর
মেসেজ বিভিন্ন বার্তা দিবে, এগুলা তৈরি করতে হলে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে। তো আমরা যদি এই যে 3 নম্বরের উত্তরটা এখানে লক্ষ্য করি, উদ্দীপকের হিকারি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্গত রোবোটিক্স প্রযুক্তিটি ব্যবহৃত। আমরা জানি যে রোবট মানুষের মতো কিছু কাজ করতে পারে, যদিও মানুষের মতো হুবহু পারে না, কিন্তু মানুষের কাজে হেল্প করতে পারে। তো রোবোটিক্স প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেওয়ার ব্যবস্থা। হিকারি তৈরিতে ব্যবহৃত রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা, যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। পাশাপাশি এটি রোবট সমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার সিস্টেমগুলোর জন্য কাজ করে। এই রোবোটিক্স প্রযুক্তি অটোমেটেড মেশিনগুলোর সাথে কাজ করে, যা বিপজ্জনক পরিবেশ বা উৎপাদন প্রক্রিয়া সমূহে মানুষের স্থান দখল করে কিংবা মানুষের উপস্থিতি, আচরণ ইত্যাদির সাথে মিল থাকে। অর্থাৎ রোবটকে আমরা যা বলি তাই রোবট করতে পারে, তবে মানুষের মতো তার কোনো বুদ্ধি নাই। বা তারপর যদি আমরা 4 নম্বর প্রশ্ন দেখি, এই যে 4 নম্বর প্রশ্ন এখানে কি বলছে যে উদ্দীপকে রাফির বাসা অফিসের নিরাপত্তার ব্যবস্থা কৌশলের মধ্যে কোনটি বেশি উপযোগী বিশ্লেষণ করো। তো এখানে দুইটা কথা ছিল, একটা যে ভয়েস রিকগনিশন, একটা ছিল যে এই যে নিরাপত্তার জন্য তার অফিসের টাকার ভল্টে প্রবেশের জন্য মাইক্রোফোন, একটা বলছিল মাইক্রোফোন, একটা বলছিল এই যে আঙ্গুলের চাপ আর মাইক্রোফোন। তো দেখি এখন প্রশ্নে উত্তরটা আমরা যদি লক্ষ্য করি, এই যে 4 নম্বর, উদ্দীপকে বর্ণিত রাফি সাহেবের বাসার নিরাপত্তার ব্যবস্থা কৌশলটি হচ্ছে বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্গত ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং অফিসের নিরাপত্তার ব্যবস্থা কৌশল হলো ভয়েস রিকগনিশন। একটা হচ্ছে ভয়েস রিকগনিশন, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। তো দুইটা জিনিস এখানে। তো রাফি সাহেবের ব্যবহৃত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্গত ফিঙ্গারপ্রিন্ট রিডার কৌশলটি ভয়েস রিকগনিশন কৌশলের চেয়ে অধিক উপযোগী। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট রিডার কৌশলটি ভয়েস রিকগনিশন কৌশলতে অধিক উপযোগী, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হইতেছে। কারণ স্ক্যানের মাধ্যমে মানুষের আঙ্গুলের চাপের ইমেজ নেওয়ার পর তা কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্টের ইমেজ হিসেবে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজ বাইনারি কোডকে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের অ্যালগরিদমে বাইনারি কোডকে ইমেজে পুনরূপান্তর করতে পারে না, তাই কেউ ফিঙ্গারপ্রিন্টকে নকল করতে পারে না। যেহেতু ফিঙ্গারপ্রিন্টকে নকল করতে পারে না, তাই ফিঙ্গারপ্রিন্টটাই বেশি উপযুক্ত। তারপর দ্বিতীয়টা কি বলছে যে এছাড়া যে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে ব্যবহৃত নিরাপদ বায়োমেট্রিক্স প্রযুক্তি বেশ কয়েক প্রকার পদ্ধতি তথা ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, আইরিশ ও রেটিনা স্ক্যানিং, ফেস রিকগনিশন, ভয়েস ও সিগনেচার রিকগনিশন ইত্যাদি পদ্ধতিগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক প্রযুক্তিটি অন্যান্য প্রযুক্তির তুলনায় দামে সস্তা, ব্যবহার সহজ, শতভাগ বিশ্বাসযোগ্য। তাই রাফি নিরাপত্তার ব্যবস্থার কৌশলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি বেশি উপযোগী। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি কেন বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা আলোচনা করব প্রশ্ন 2 নিয়ে। তো প্রশ্ন 2 এর প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই। উদ্দীপকে বলছে যে নুসাইবা তার ফ্ল্যাটের 3টি রুমের 3টি কম্পিউটারকে নেটওয়ার্কের স্থাপন করতে চাইল, যাতে তার বাবার রুমে কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টারটি পরিবারের সবাই ব্যবহার করতে পারে। নেটওয়ার্ক স্থাপনে তার বাবার পরামর্শ হলো কোনো না কোনো তারের ইংলিশ হচ্ছে কেবল, তার মাধ্যম ব্যবহার করা। তার বাবা পরামর্শ দিচ্ছে কি যে তার মাধ্যম ব্যবহার করার জন্য বলছে, এবং তার আম্মার পরামর্শ হলো কোনো না কোনো ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করা। তবে নুসাইবা মাঝে মাঝে নিত্য মায়ের পরামর্শ কি দিছে, মা দিছে পরামর্শ যে ওয়্যারলেস, বাবা দিছে ওয়্যার আর মায়া দিছে ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীন, তার ছাড়া। তবে নুসাইবা মাঝে মাঝে নিজের মোবাইল ফোন এবং তার আম্মার মোবাইল ফোনের সাথে IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর একটি প্রযুক্তির সাহায্যে
তথ্য আদান প্রদান করে। তো এই প্রযুক্তিটি কোন প্রযুক্তি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন বলছে যে নিক। তো নিক কি? তো আমরা এই যে প্রশ্ন উত্তর এখানে যদি আমরা লক্ষ্য করি, নিক এর পুনরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো তোমাদের এমসিকিউর জন্য এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এনআইসি নিক এর পুনরূপ। তো নিক কে তুমি দিতে পারো যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কে সংক্ষেপে নিক বলা হয়, অথবা তুমি চাইলে এই প্রপার একটা সংজ্ঞা দিতে পারো। নিক হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। তো নিক কি? নিক হচ্ছে একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করে। তো 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর কোয়েকশনটা 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো। তো বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। তো 9600 বিপিএস স্পিডটি কি, এটা আমরা একটু লক্ষ্য করি। তো আমরা জানি যে ডাটা ট্রান্সমিশনের স্পিডের উপর ভিত্তি করে ডাটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে এই যে ন্যারো ব্যান্ড, আর একটা হচ্ছে 2 নম্বর ছিল ভয়েস ব্যান্ড, আর 3 নম্বর ছিল হচ্ছে ব্রড ব্যান্ড, অর্থাৎ ব্রড ব্যান্ড। তো এইটা 3 প্রকার ছিল, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। তো এখানে যেটা বলছে যে 9600 বিপিএস স্পিডটি হচ্ছে ভয়েস ব্যান্ড। এই যে এটা কি ব্যান্ড? ভয়েস ব্যান্ড। তো 9600 বিপিএস মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে 9600 বিপিএস ডাটা স্থানান্তরিত হয়। এই ডাটা ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ডে হিসাব করা হয়। তো বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। তো এটাই ছিল খ নম্বরের আনসার। তারপর 3 নম্বর বলছে যে 3 নম্বর প্রশ্ন বলছে নুসাই বা উদ্দীপকে যে পদ্ধতির সাহায্যে তথ্যের আদান প্রদান করে সে পদ্ধতিটিকে, এই যে এই পদ্ধতিটি বা প্রযুক্তিটি। তো এই প্রযুক্তিটি কি? আমরা যারা পড়াশোনা করছি তারা হয়তো জানি, এটি হচ্ছে একটি ব্লুটুথ প্রযুক্তি। তো দেখি এখানে কি বলছে। এই যে গ নম্বর, উদ্দীপকের নুসাই বা যে পদ্ধতির সাহায্যে তথ্য আদান প্রদান করে তা হলো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ ব্লুটুথ কিন্তু একটা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তার দূরত্ব কিন্তু খুব কম। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপর ব্লুটুথ হচ্ছে ওয়্যারলেস, তাই এটা কি হয়েছে? ডব্লিউপিএন। ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হলো এমন একটি তারবিহীন কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। ডব্লিউপিএন এর ব্যাপ্তি 10 মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ডব্লিউপিএন এর জন্য সংযোগকারী ডিভাইসগুলোতে ব্লুটুথ, এই যে ব্লুটুথ, ইনফ্রারেড ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা যায়। তো নুসাইবার ব্যবহৃত ডব্লিউপিএন এর বৈশিষ্ট্য, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বরটা হচ্ছে যে পার্সোনাল কম্পিউটার ডিভাইস সমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে খরচ তুলনামূলকভাবে কম। 3 নম্বর হচ্ছে দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে। 4 নম্বর, এই ধরনের নেটওয়ার্ক যে কোনো জায়গায় তৈরি করা যায়। 5 নম্বর, ব্যাপ্তি সাধারণত কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এটা মেবি 10 মিটার থেকে মেবি 1 সেন্টিমিটার, আমি সঠিক আমার মনে নাই, বাট এরকম একটা হবে 10 মিটার থেকে অথবা এরকম একটা আছে। যাই হোক, এটা ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তো এই তো ছিল গ নাম্বার। তো 4 নম্বর প্রশ্নে কি বলছে? 4 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনে নুসাইবার কার পরামর্শ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে এখানে বাবা দিছিল যে ওয়্যার, অর্থাৎ তারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার জন্য, আর মা বলছিল কি ওয়্যারলেস মিডিয়া ব্যবহার করার জন্য। এখন তুমি বা আমি যেটা সিলেক্ট করি তার সম্পর্কে বিস্তারিত লিখবো। তুমি যদি মনে করো ওয়্যার দিয়ে যোগাযোগ স্থাপন করা সহজ, তখন তুমি ওয়্যার নিয়ে বিস্তারিত লিখবা। এখন তুমি যদি ওয়্যারলেস সিলেক্ট করো তাহলে ওয়্যারলেস নিয়ে বিস্তারিত লিখবা। তো এই যে গ নম্বর উত্তর এখানে দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী নুসাইবার আম্মার পরামর্শ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ ওয়্যারলেস, আম্মা যা বলছিল তা কি? ওয়্যারলেস। কারণ নুসাইবার আম্মার পরামর্শকৃত মিডিয়া হচ্ছে ওয়্যারলেস প্রযুক্তি যা বহনযোগ্য ডিভাইস সমূহের জন্য আবশ্যকীয়। ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করলে নুসাইবা শুধু তার 3টি কম্পিউটার নয়, অন্য যে কোনো ডিভাইস যেমন ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার ইত্যাদি খুব সহজ নেটওয়ার্কে যুক্ত করতে পারবে। প্রোডাক্টিভিটি চিন্তা করলে তার সংযোগ ব্যবহারকারীর জন্য একটি জটিল ও ঝামেলা যুক্ত পদ্ধতি। পক্ষান্তরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে
ব্যবহারকারীর কমিউনিকেশন ডিভাইস যদি ওয়্যারলেস সাপোর্টেড হয় তাহলে এই সংক্রান্ত জটিলতা খুবই কম থাকে। ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যে অল্প ও বেশি দূরত্বের যে কোনো ডিভাইস সমূহের মধ্যে ডাটা আদান প্রদান করা যায়। ফলে নুসাইবার তার আম্মার পরামর্শ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি বা তুমি মনে করো। তো এই তো ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, এখন আমরা প্রশ্ন নম্বর 3 নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন নম্বর 3 উদ্দীপকে কি বলছে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই, তারপর প্রশ্নগুলো ক্রমান্বয়ে পড়বো এবং আনসার করব। সেতু একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইস দিয়ে তাদের বাসার 4টি ডিজিটাল ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার চিন্তা করলো। কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে চাইলো কারণ কোনো একটি ডিজিটাল ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়। কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্ক ব্যাকবোন কেবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইলো যাতে নেটওয়ার্ক স্থাপন খরচ কম হয়। তো এখানে দুইটা ঘটনা বলছে। একটা হচ্ছে যে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করতে চাইলো কারণ একটি ডিজিটাল ডিভাইস নষ্ট হলে যেন পুরো নেটওয়ার্ক সিস্টেম অচল না হয়, কিন্তু তার ভাই শুধুমাত্র নেটওয়ার্ক ব্যাকবোন কেবলের সাহায্যে নেটওয়ার্ক স্থাপন করতে চাইলো। তো এই প্রশ্নটা আসছে যে এই যে এইচএসসির আইসিটির 2য় অধ্যায় থেকে টপোলজি পার্ট থেকে। কোন পার্ট? এই যে টপোলজি থেকে। তো প্রথম প্রশ্ন বলছে যে ধ্রুবক কি? এই যে ধ্রুবক আবার হচ্ছে পঞ্চম অধ্যায়ের ধারণা। পঞ্চম অধ্যায় থেকে ধ্রুবক আবার এই যে সি প্রোগ্রামিং এর পঞ্চম অধ্যায়ের ধারণা থেকে আসছে। তো ধ্রুবক কি? ধ্রুবকের ইংলিশ হচ্ছে আমরা জানি ধ্রুবকের ইংলিশ কি? কনস্ট্যান্ট অর্থাৎ যার মান পরিবর্তনশীল হয় না, কনস্ট্যান্ট। ওকে, তো কনস্ট্যান্ট কি? এই যে এখানে আছে প্রোগ্রাম নির্বাহের সময় যার মান কোনো অবস্থাতে পরিবর্তন করা যায় না তাকে কনস্ট্যান্ট বা ইংরেজিতে কনস্ট্যান্ট, বাংলাতে ধ্রুবক বলা হয়। তো যে প্রোগ্রাম নির্বাহের সময় যার মান কোনো অবস্থাতে পরিবর্তন করা যায় না তাকে কি বলে? এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সি কে মধ্যস্তরের ভাষা বলা হয় কেন? সি এমন একটা ল্যাঙ্গুয়েজ বা সি কে বলা হয় মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি কে কি বলা হয়? মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ বর্তমানে যে আধুনিক ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই যে জাভাস্ক্রিপ্ট, পাইথন, C++, এগুলো সব কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে সি থেকে উৎসাহিত নিয়ে তৈরি করা। তো আমরা পড়ি কেন সি কে মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কারণ সিতে উচ্চ স্তর ভাষার বিভিন্ন স্টেটমেন্ট যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, ইফ, ফর, হোয়াইল ইত্যাদি ব্যবহার করা হয়। তেমনি পয়েন্টার ব্যবহার করে নিম্নস্তরের ভাষার মতো সরাসরি মেমোরির সাথে সংযোগ স্থাপন করা হয়। অর্থাৎ উচ্চস্তর এবং নিম্নস্তর উভয় স্তরের ভাষার বৈশিষ্ট্য সিতে বিদ্যমান থাকায় সিকে মধ্যস্তরের ভাষা বলা হয়। অর্থাৎ উচ্চ স্তর এবং নিম্ন স্তর ভাষার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে কিন্তু সি প্রোগ্রাম। তাই সি প্রোগ্রামকে কি বলা হয়? মধ্যস্তরের ভাষা বলা হয়। তারপর 3 নম্বর কোয়েকশন বলছে যে 3 নম্বর কোয়েকশন ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। তো এই যে গ নম্বর উত্তর, ভৌগোলিক বিচারে উদ্দীপকে গঠিত নেটওয়ার্কটি হচ্ছে সংগঠনের স্টার টোপোলজির নেটওয়ার্ক। কোন টোপোলজি? এই যে স্টার টোপোলজির নেটওয়ার্ক। যে নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় কানেক্টিং ডিভাইসের সাথে সকল ডিভাইস সমূহ সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তুলে তাকে স্টার টোপোলজি বলে। কেন্দ্রীয় ডিভাইস হিসেবে সুইচ বা হাব ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? যে এখানে সুইচ অথবা হাব ব্যবহৃত হয়। এক্ষেত্রে সকল কম্পিউটার কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে। এই সংগঠনের কোনো একটি ডিভাইস বা কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কে তার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ নির্দিষ্ট যেটা নষ্ট হবে এইটাই অচল হয়ে যাবে, এটা নেটওয়ার্কেই চলবে না, বাকি সবগুলো চলবে। খুব সহজে তার সমাধান করা যায়। এই ধরনের নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস হাবের চেয়ে সুইচ ব্যবহার করা ভালো। ওকে, এখানে কিন্তু আগেরকার মানুষে কি করতো? বেশিরভাগ এই যে হাব ইউজ করতো, কিন্তু এখন কি বলছে যে হাবের চেয়ে সুইচ ব্যবহার করা ভালো। কেন ভালো? কারণ সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রান্ত ডেটা শুধুমাত্র প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয়, কিন্তু হাব সুনির্দিষ্ট কম্পিউটারে না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠিয়ে দেয়। অর্থাৎ মনে করো তোমার একটা নেটওয়ার্কে আছে
5টা কম্পিউটার, তো তুমি চাইতেছো যে এই কম্পিউটার তথ্য পাঠাইতে। তো তুমি যদি হাব ইউজ করো তখন কি হবে, এই যে তথ্যটা কি যাবে, এই কম্পিউটার যাবে, এই কম্পিউটার যাবে, এই কম্পিউটার, সব কম্পিউটার গিয়ে দেন তোমার কাছেও যাবে। কিন্তু তুমি যদি সুইচ ইউজ করো তাহলে তুমি যদি এই কম্পিউটারকে তথ্য পাঠাইতে চাও তখন তুমি ডিরেক্ট এই কম্পিউটারেই পাঠাইতে পারবে, অর্থাৎ নির্দিষ্ট কম্পিউটারে পাঠাইতে পারবে তথ্য। তো এটাই ছিল 3 নম্বরের উত্তর। তো 4 নম্বর কি বলছে, এই যে 4 নম্বর, উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠনে বাস্তবায়নে ভাই বোন চিন্তার ক্ষেত্রে কোনটিকে তুমি বেশি যুক্তিযুক্ত বলে মনে করে বিশ্লেষণ করো। ওকে, বিশ্লেষণ করি। তো 4 নম্বর, এই যে 4 নম্বরের প্রশ্নের উত্তর, উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠনের বাস্তবায়নে ভাই বোনের চিন্তার ক্ষেত্রে স্টার টোপোলজির নেটওয়ার্ক স্থাপন করতে চাওয়াকে বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তুমি যেটা মনে করো এটার বিস্তারিত লিখবা। তো আমি এখানে লিখছি যে স্টার টোপোলজি, তাই আমি এখন স্টার টোপোলজি নিয়ে বিস্তারিত লিখবো। সেতু নেটওয়ার্কটি হচ্ছে স্টার সংগঠনের নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ক একটি কেন্দ্রীয় ডিভাইস বা হাব অথবা সুইচের মাধ্যমে সকল কম্পিউটারের পরস্পরের মধ্যে যুক্ত থাকে। ফলে কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সুনির্দিষ্ট কম্পিউটারের ঠিকানায় তথ্য আদান প্রদান করতে পারে। নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার নষ্ট হলে তা সহজেই অপসারণ ও সংযোজন করা যায়। হাবের সংখ্যা বাড়িয়ে নেটওয়ার্ক অধিক সংখ্যক কম্পিউটার যোগ করেও নির্দিষ্ট কম্পিউটার তথ্য পাঠানো যায়। অপরদিকে, যেহেতু বাইরের নেটওয়ার্ক সংগঠন হলো বাস সংগঠনের নেটওয়ার্কটি একটি ব্যাকবোন কেবলের মাধ্যমে যুক্ত থাকে। অর্থাৎ একটা হচ্ছে বাস টোপোলজি, একটা হচ্ছে স্টার টোপোলজি। তো বাস টোপোলজিতে ব্যাকবোন হিসেবে কাজ করে একটা মূল তার, এই তার যদি নষ্ট হয়ে যায় তাহলে তার আন্ডারে যত নেটওয়ার্ক আছে সবগুলো কি অচল হয়ে যাবে। ফলে কোনো একটি কম্পিউটারের তথ্য প্রেরণ করলে তা প্রথম সকল কম্পিউটারে যায়, তারপর নির্দিষ্ট প্রাপক তা গ্রহণ করতে থাকে। এতে সময় বেশি লাগে এবং কম্পিউটার সংখ্যা বাড়তে থাকলে প্রচন্ড ট্রাফিক সিগন্যালের সমস্যা সৃষ্টি হয়। ফলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। কিন্তু স্টার টোপোলজিতে তা হয় না। তাই নেটওয়ার্ক সংগঠনের ক্ষেত্রে স্টার টোপোলজি বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তো এটাই ছিল এই যে 3 নম্বরের আনসার। ওকে, এখন আমরা প্রশ্ন 4 নিয়ে আলোচনা করব। তো 4 নম্বরটা হচ্ছে এই 3য় অধ্যায় থেকে। তোমরা জানো যে তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছরই 2টা প্রশ্ন আছে। যেহেতু তোমরা বোর্ড প্রশ্ন সমাধান করতে এসেছো, তাই আমি ধরে নিচ্ছি যে তোমাদের 1 থেকে 6 অধ্যায়ের সম্পূর্ণ ধারণা আছে বা কিছুটা হলেও ধারণা আছে, কারণ এখানে বোর্ড প্রশ্নগুলো সব অধ্যায় থেকে থাকে। আর যেহেতু এটা 2017 সালের প্রশ্ন, সো এখানে ছিল ফুল সিলেবাস। এখানে ছিল কোন সিলেবাস? ফুল সিলেবাস, অর্থাৎ 1 থেকে 6 অধ্যায় থেকেই প্রশ্ন আছে। তো উদ্দীপক কি বলছে, আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। এই যে আমরা ক্লাসে ডিস্টার্ব দিই শিক্ষকদেরকে, তখন শিক্ষক কি তার রোল নম্বর বললো। ছাত্র উত্তর দিল এই যে 31/10, অর্থাৎ দশমিক উত্তর দিল। এটা কোন পদ্ধতির সংখ্যা? দশমিক উত্তর দিল। ওকে, তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রুল জিজ্ঞাসা করলে উত্তর দিল এই যে 15/10, অর্থাৎ এটাও কি দশমিকে আছে, এটাও কি আছে? দশমিকে আছে। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ ফল হয়েছে। এই যে আগে ছিল 31, এখন আগে ছিল 15, এখন রুল নম্বর কত হয়েছে? 31, অর্থাৎ তার কি হয়েছে, যে যদি রেজাল্টের দিক দিয়ে আমরা বিবেচনা করি তখন কিন্তু তার রেজাল্টটা খারাপ হয়েছে। মানে আগে ছিল 15 থেকে 16 গেছে, অর্থাৎ সে খারাপ রেজাল্ট করেছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস কি? ওকে, সংখ্যা পদ্ধতির বেস, কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা। এতটুকু দিলে তুমি 1 পেয়ে যাবা। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্নগুলোকে আমরা কি বলতে পারি? সংখ্যা পদ্ধতির বেস বলতে পারি। যেমন এই যে দশমিকের বেস কত? 10 কেন? কারণ 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে কয়টা? এই যে 10টি। তারপর হচ্ছে বাইনারির বেস কত? 2টা কেন? কারণ 0 এবং 1 কয়টি? এই যে 2টি। এইরকম ভাবে মৌলিক চিহ্নগুলো বা মৌলিক অঙ্কগুলোকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, কারণ এই পদ্ধতিতে মোট 2টি মৌলিক চিহ্ন রয়েছে, যথা 0 এবং এইভাবে।
তো তুমি এই প্রথম লাইন দিলেই হবে। তারপর 2 নম্বর কোয়েশ্চন হচ্ছে ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো। আলফা নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো। তো এখানে একটু এই যে 2 নম্বর, কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, বিভিন্ন গাণিতিক চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি আরো কতগুলো বিশেষ চিহ্নের এই যে এটা হচ্ছে আশ্চর্য, @ হ্যাশ, $সাইন, পার্সেন্টেজ, তারপর পাওয়ার, তারপর এম্বারস্যান্ড ইত্যাদি জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে। আলফা নিউমেরিক অর্থাৎ অ্যালফাবেটও থাকবে, সাথে কি থাকবে, নাম্বারও থাকবে। এই যে আলফাবেট প্লাস নাম্বার, আলফাবেট প্লাস কি থাকবে, আলফাবেট প্লাস নাম্বার। তো এটা দুইটার মিশ্রণে কি গঠিত হয়, আলফা নিউমেরিক। কম্পিউটার ছাড়াও বিভিন্ন প্রযুক্তি পণ্যের কর্মদক্ষতাকে কাজে লাগানোর জন্য অক্ষর ও অন্যান্য চিহ্নের প্রয়োজন হওয়ার কারণেই আলফানিউমেরিক কোডের উদ্ভব হয়েছে। তো বর্তমানে এই যে ইউনিকোড আমরা ব্যবহার করি, কিন্তু তার আগে কি জনপ্রিয় ছিল, আলফানিউমেরিক্যাল জনপ্রিয় ছিল। ইউনিকোডে বিশ্বের সকল ভাষা অন্তর্ভুক্ত করা আছে। তারপর 3 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রুল বাইনারিতে প্রকাশ কর। তো বর্তমান শ্রেণীর রুল কত ছিল, এই যে 31। এই যে এখন বর্তমান রুল হচ্ছে তার এই যে 31, অর্থাৎ 31কে আমরা দশমিকে নিব। তো 31 হচ্ছে দশমিকে আমি ধরে নিতেছি তোমরা এই অধ্যায় সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া আছে, তাই আমি শুরু করতেছি। তো দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ দিতে হবে। তো আমার যেহেতু পূর্ণ সংখ্যা 31, তাকে আমি কত দ্বারা ভাগ দিব, এই যে 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা যদি ভাগ দিই আমি 31কে ভাগ দেই, তখন 15 দুগুণা কত হবে, এই যে 15 দুগুণা হবে 30, অবশিষ্ট থাকবে 1। অর্থাৎ এখানে আসবে কত, 15 দুগুণা কত, 30। তো এখানে আসবে কত, 15। আর এই যে ভাগশেষ অবশিষ্ট থাকে, এটা এখানে বসাইতে পারো। ওকে, তারপর হচ্ছে আবার 2 দিয়ে দিবা। 2 দিয়ে দিলে এখন হবে এই যে 7। তারপর এদিকে থাকবে ভগ্নাংশ থাকবে 1। তারপর আবার কি দিবা, 2 দিয়ে দিবা। 2 দিয়ে দিলে 2 দিয়ে যদি এখন আমি দেই, তখন হবে 3। তারপর অবশ্যই থাকবে 1। তারপর আবার যদি আমি 2 দিয়ে দেই, তখন হবে এখানে এই যে আবার যদি দেই 2 দিয়ে 3 কে যদি ভাগ দেই, তাহলে 2 এ 1 এ কত, 2। আর এখানে অবশ্যই থাকবে 1। তো এই যে 1, এই যে 1, এখানে বসবে 1, এখানে অবশ্যই থাকবে 1। তো আবার 2 দিয়ে দিব। 2 দিয়ে যদি দেই, এখানে আসবে 0, এখানে হবে 1। তো যতক্ষণ পর্যন্ত তোমার এখানে 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ভাগ দিতেই থাকবা। যেহেতু আমার এখন 0 চলে আসছে, তখন আমি আর ভাগ দিব না। তো আমি এখন এটাকে আমি চাইলে কি লিখতে পারি, এই যে এখানে একটা টান দিয়ে, এই যে এখানে একটা টান দিয়ে তুমি এগুলা লিখে দিবা যে এটা হচ্ছে যে এটা কি এমএসবি, এই যে এমএসবি আর এটা কি এলএসবি। ওকে, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট, তো এগুলা লাগবে না। ওকে, তারপর এখানে তুমি লিখে দিবা যে এত এফ দিয়ে এত এফ, এই যে 31 যে এটা ছিল দশমিকে, তার বাইনারি হচ্ছে এই যে 1 1 1, অর্থাৎ এই যে একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা, পাঁচটা 1। ওকে, তো এটা হবে 5টা 1, তারপর কি বেস হচ্ছে 2। তো এর আগে তো এখানে লেখাই আছে, দেখতে পারতেছো যে এই যে 3 নাম্বার উদ্দীপকের ছাত্রের বর্তমান রুল 31 বেস 10 যা বাইনারিতে প্রকাশ করা হলো। এটা হচ্ছে বাইনারিতে প্রকাশ করার নিয়ম। দশমিক থেকে বাইনারিতে যেতে হলে বাইনারির ভিত্তি যে 2, তা দ্বারা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ দিতে হবে এবং দশমিক হলে গুণ দিতে হবে। পরের প্রশ্ন বলছে যে এই যে এখানে পরের প্রশ্ন, উদ্দীপকের ছাত্রের 2 শ্রেণীর রুলের পার্থক্য শুধুমাত্র যুগের মাধ্যমে বের করে ফলাফল পরিবর্তন মূল্যায়ন করো। অর্থাৎ যুগের মাধ্যমে বিয়োগ বলতে আমরা কি বুঝি, যুগের মাধ্যমে বিয়োগ, এই যে যদি 2 এর পরিপূরক যে কথা, 2 এর পরিপূরক যে কথা, এই যে যুগের মাধ্যমে বিয়োগ কি একই কথা। যুগের মাধ্যমে বিয়োগ কি কথা, একই কথা। বিয়োগ যুগের মাধ্যমে বিয়োগ একই কথা। 2 এর পরিপূরক যে কথা, যুগের মাধ্যমে বিয়োগ একই কথা। তো এখানে প্রশ্নে বলা হয়েছে
প্রশ্নে বলা হয়েছে যে এই যে উদ্দীপকের ছাত্রের দুই শ্রেণীর রুলের পার্থক্য যুগের মাধ্যমে বের করে ফলাফল যুগের মাধ্যমে পার্থক্য। তো পার্থক্য বললে আমরা জানি বিয়োগ এবং যুগের মাধ্যমে। তো এখানে এই যে কিছু লিখলাম আনসার। উদ্দীপকের ছাত্রের দুই শ্রেণীর রুল নাম্বার হচ্ছে যথাক্রমে এই যে এখন বর্তমানে হচ্ছে 10 বেস 31, একটা হচ্ছে 10 বেস 15। তো নিচে ছাত্রটির শ্রেণীর রুলের পার্থক্য যুগের মাধ্যমে প্রকাশ করা হলো। যুগের মাধ্যমে কি করা হলো? প্রকাশ করা হলো। তো আমরা এটা এখন যুগের মাধ্যমে প্রকাশ করব। তো আমরা দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবো যে পরিপূরক কিন্তু কোনো ধনাত্মক সংখ্যার হয় না, পরিপূরক হয় সবসময় ঋণাত্মক সংখ্যার। ওকে, তো তোমরা এটা এই জিনিসটা মনে রাখবা যে পরিপূরক হয় সবসময় কোন সংখ্যার? ঋণাত্মক সংখ্যার। তো আমরা যদি এটাকে লিখি, আমি সবসময় এই ফরম্যাটেই করাই। সাপোজ এখানে কি লিখছি, নিচে ছাত্রটির দুই শ্রেণীর রুলের পার্থক্য যুগের মাধ্যমে। তো দুই শ্রেণীর রুলের পার্থক্য বলতে আমরা কি বুঝি? এই যে 31 তারপর হচ্ছে 15। তো এই যে দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে এখানে যোগ বিয়োগ থাকা যাবে না। এখানে এনে হাও আমাকে কি আনতে হবে? যোগ আনতে হবে, কারণ যুগের মাধ্যমে বিয়োগ। তো এখানে কি করবো? আমি এই যে এটাকে লিখতে পারি আমরা 31 প্লাস এখানে লিখতে পারি আমরা যে -15। এই যে আমার কিন্তু ফরম্যাট রেডি হয়ে গেছে। এই ফরম্যাটটা সব সময় রেডি করে নিবা এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তো এখন দেখো, এখন কিন্তু আমার এই যে 31 আর এখানে ছিল 15। তো সর্বশেষ এই অঙ্কের সর্বশেষ আমরা সবসময় কি করব? যোগ করব। ওকে, সবসময় কি করবো? যোগ করব। তো এই যে ফরম্যাট রেডি হয়ে গেছে। তো এখন ধনাত্মক কোনটা? ধনাত্মক 31, আর ঋণাত্মক কোনটা? ঋণাত্মক হচ্ছে 15, অর্থাৎ 15। তো 15 এর আমরা 2 এর পরিপূরক করবো। 31 এর কিন্তু প্রকৃত মান যেটা এইটাই রাখবো। ওকে, তো এই অঙ্কটা এখন আমরা করি। এইভাবে সবসময় ফরম্যাট রেডি করে নিবা। ওকে, তাহলে এখন আমি লিখি যে যেহেতু আমি ঋণাত্মকটা বের করব, তাই আমি প্রথমেই লিখবো যে 8 বিট রেজিস্টারে 15 এর বাইনারি। কি লিখবো? যে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 15, এই যে 15 10/10 এর বাইনারি। এর কি লিখবো? এই যে বাইনারি। তো এটার প্রথমে বাইনারি কিভাবে বের করে? এই যে একটা ম্যাজিক স্কেল আছে, তোমরা হয়তো বা জানো। এই যে 1 2 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 8। তো দেখো এই যে 8 আর যদি আমরা 8 আর 4 যদি যোগ করি হয় 12, 12 আর যদি যোগ করি 14 আর 1 15, অর্থাৎ 1 1 1 1। তো এটার মান কত হবে? এই যে 4টা 1, কারণ এখানে সবগুলো সংখ্যা ব্যবহৃত হয়েছে যুগের ক্ষেত্রে। এই যে 8ও ব্যবহৃত হয়েছে, 4ও ব্যবহৃত হয়েছে, 2ও ব্যবহৃত হয়েছে, 1ও ব্যবহৃত। তো যেগুলো যুগে ব্যবহৃত হয়, অর্থাৎ 15 পাইতে গিয়ে আমরা এক কাজে লাগছে, 2 কাজে লাগছে, 4 লাগছে, 8 লাগছে, তাই এগুলার নিচে 1 দিছি। যদি কাজে না লাগতো তখন আমরা কি দিতাম? 0 দিতাম। তো এটার বাইনারি কত হবে? এটার 8 বিট রেজিস্টার যেহেতু এখানে 4টা পাইছি, তো আমার 1 2 3 4, তারপর 8 বিট করার জন্য কয়টা শূন্য দিতে হবে? 1 2 3 4। তো এরকম 4টা শূন্য দিব। তারপর কি করব? এই যে এটা কি করব? যে যেহেতু একের পরিপূরক করব, একের পরিপূরক করে কেমনে? যে এই যে 1 গুলারে সব 0, 1 রে 0 করব, 0 রে 1 করব। এই যে এখানে 1 আছে কয়টা? 4টা। সবগুলো 4টারে কি করব? 4টা 0 দিয়ে দিব। তারপর এই যে 4টা 0 আছে, 4টা 0 রে কি করব? 4টা 1 করব। 1 2 3 4। তারপর এই যে একটা টান দিব, টান দিয়ে ওকে, টান দেওয়ার আগে তার সাথে যে একের পরিপূরক, এই যে এখানে তোমরা লিখে দিবা, এটা হচ্ছে কি? এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো একের পরিপূরক, এখানে লিখে দিবা একের পরিপূরক। তারপর এখন এটার সাথে কি করবা? একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা কি পাবো? যে 2 এর পরিপূরক পাবো। তো আমরা শূন্যর সাথে যদি 1 যোগ করি তখন হবে আমাদের 1, আর বাকি কোনটাই চেঞ্জ হবে না, এটা বাকিগুলা সব একই থাকবে। এই 1টা যদি আমি নিচে নিচে লিখলে আমার একটু সুবিধা হইতো। ওকে, নিচে নিচে লিখে এটা এই যে এই শূন্যের নিচে লিখবো 1, আর যোগ এই যে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে কি পাওয়া যায়? 2 এর পরিপূরক পাওয়া যায়। তো শূন্যর সাথে 1 যোগ করলে 1, তারপর এখানে আছে শূন্য কয়টা? 3টা, 1টা 2টা 3টা, তারপর 4টা 1, 1 2 3
4। এই যে এটা হচ্ছে যে -15 এর মান, -15 এর মান কত, এই যে এত। এখন তো আমার এই যে এই মানটা তো আমি পেয়ে গেছি, এই যে এখন কিন্তু আমার -15 এর মান পেয়ে গেছি, আর 31 এর বের করবো, তারপর যোগ করব। ওকে, তো এটার জন্য কি করব, এখন এখন আমরা লিখবো যে 8 বিট রেজিস্টারে 31 এর কি লিখবো, এখন এখন লিখবো যে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে এই যে 3110 এর বাইনারি। ওকে, বাইনারি, তো বাইনারি, তো 31 কিভাবে বের করতে হবে, এই যে 1 2 4 8, তারপর হচ্ছে 16। তো আমরা যদি যোগ করি 8 8 আর 16 যদি যোগ করি তখন 24, 24 আর 4 যদি যোগ করি তো 24 আর 4 হবে 24। ওকে, 16 আর 8 হবে 24, 24 আর 4 28, 28 আর 2 হবে হচ্ছে 30, তারপর 31। তো এটা হচ্ছে 3 4, এখানে হচ্ছে 1 2 3 4 5, 5টা 1। এই যে সবগুলোই কাজে লাগছে, তাই এটা হবে 5টা 1। তো এখানে হবে যে 1 2 3 4 5, আর 8 বিট করার জন্য কি করব, 3টা শূন্য দিব, 1 2 3। ওকে, 8 বিট করলাম। তো আর যে 8 বিট 8 বিট রেজিস্টারে এই যে -15 এর মান কত পাইলাম, আমরা বাইনারি মান কত পাইছি, এই যে প্রথমে 4টা 1 1 2 3 4, এগুলো নিচে নিচে দেওয়ার চেষ্টা করবা, তারপর 3টা শূন্য, এই যে 3টা শূন্য, তারপর হচ্ছে 1। এখন আমরা এই দুইটা কি করব, যোগ করব, কারণ এইখানে অঙ্কের ক্ষেত্রে সবসময় সর্বশেষ কি করতে হয়, যোগ করতে হয়। তো এখন যদি আমরা এই যে 1 এর সাথে 1 যদি যোগ করি, 1 এ 1 এ কত হয়, 1 0। তো আমরা লিখবো 0, ক্যারি থাকবে 1। তারপর 1 এ 1 এ যোগ করলে আবার হবে 1 0, লিখবো 0, ক্যারি থাকবে 1। তারপর 1 এ 1 এ যদি আবার যোগ করি হবে 1 0, 0 লিখবো, ক্যারি থাকবে 1। তো 4 নম্বরে আবার সেম হবে 0, ক্যারি থাকবে 1। এখন 3টা 1 এ হবে 2টা 1। তো একটা 1 আমরা লিখবো, একটা 1 আমরা কি করব, একটা 1 লিখবো আর একটা 1 ক্যারি থাকবে। তারপরে এই যে 0 1 আবার ক্যারি আছে 1, তো 0 সাথে 1 যোগ করলে 1, 1 এ 1 এ 1 0, আবার দিব 1 0, তারপর আবার ক্যারি থাকবে 1। তো 1 এ 1 এ 1 0 লিখবো আমরা, 0 ক্যারি থাকবে 1। তো আবার 1 এ 1 এ এখন কি বসবে, যে দুইটা 1 কি 1 এ 1 এ 1 0, সর্বশেষ কি বসবে, যে যেহেতু ক্যারি আর কোনো সংখ্যা থাকবে না, তাই এখানে কি বসে যাবে, যে 1 0 বসে যাবে, 1 0 বসে গেলে। তো এখানে কয় বিট হয়েছে, যে 1 বিট 2 3 4 5 6 7 8 9। এই যে 9, কিন্তু আমি তো বিট করছি কয় বিট, 8 বিট। তো করলাম আমি 8 বিট, হয়ে গেল 9 বিট। তো কি করা হয় না, এটাকে বলা হয় ক্যারি বিট। তো ক্যারি বিট আবার কি করা হয় না, বিবেচনা করা হয় না। এই যে এখানে আসছে, যেটা আসছে এটার নাম হচ্ছে, এই যে এটা, এই যে সর্বশেষ যে 1টা আসলো, এটার নাম হচ্ছে কি, ক্যারি বিট। এটা কি, এটাকে বলা হয় ক্যারি বিট, ক্যারি বিট, ক্যারি বিট। এখন ক্যারি বিট কি করা হয় না, গণনা করা হয় না। ক্যারি বিট যা গণনা করা হয়, যা ক্যারি বিট যা যা গণনা করা হয়, যা গণনা করা হয় না। আর আমরা একটা সংখ্যা, এই যে আমরা যদি এখন এই এই যে এখানে দেব সমান সমান, তো এখানে দেখো যে এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তো 31 থেকে যদি আমরা 15 বিয়োগ দিই তখন আমাদের কি বের হবে, এই যে 16 বের হবে। তো 16টা ধনাত্মক না ঋণাত্মক, তো একটা তো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক কেমনে বুঝবা, তো তার যদি এই যে এখানে 1 ছিল, 1 থাকলে বুঝবা এটা ঋণাত্মক। যেহেতু আমাদের 1 আমরা বাদ দিয়ে দিছি, অর্থাৎ আমার হচ্ছে এখন এই যে এতটুকু, অর্থাৎ আমার এই অঙ্কটা, এই যে এখানে যে অঙ্কটা আছে এটা 0, অর্থাৎ এটা একটি পজিটিভ নাম্বার। তো এই তো ছিল 2 এর পরিপূরক। তো তোমরা লিখে দিবা এই যে তার পূর্বের তুলনায় কি হয়েছে, 16 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফলাফল খারাপ হয়েছে। তো এখানে লিখবা যে অর্থাৎ ছাত্রটির ফলাফল কি হয়েছে, অতএব 16 ছাত্রটির রুল কত বৃদ্ধি পেয়েছে, এই যে 10 বৃদ্ধি পেয়েছে।
বৃদ্ধি পেয়েছে। এতএব দিবা কি দিবা যে অর্থাৎ ফলাফল খারাপ হয়েছে, অর্থাৎ ফলাফল কি হয়েছে, অর্থাৎ ফলাফল ফলাফল কি হয়েছে, খারাপ হয়েছে, খারাপ হয়েছে। এই যে এইভাবে দিয়ে দিবা। তো তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি কমেন্টে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা কি করব, 5 নম্বর অঙ্কের সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটা তৃতীয় অধ্যায় থেকেই। তো তোমরা জানোই যে তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছরই প্রতি বছরই কয়টা আসে, 2টা আসে। অন্যান্য অধ্যায় থেকে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু এই পার্ট থেকে কি দেওয়া যায়, গ্যারান্টি দেওয়া যায় যে 2টা আসবে। গ্যারান্টি বলতে এই যে 100% মানে 2টা আসবে। তো এই 2টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই অধ্যায়টা এখন দ্বিতীয় নম্বর সৃজনশীলটা সমাধান করবো। তো একটা উদ্দীপক এখানে কি বলছে যে 5 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং গ নং প্রশ্নের উত্তর দাও। তো এই যে চিত্র এখানে আমরা দেখতে পাইছি, এগুলো একটু পি কিউ আর, তারপরে এই যে এগুলো একটু পরে আলোচনা করব। আমরা প্রশ্নগুলো একটু দেখে নেই। তো প্রথম প্রশ্ন হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? তো এটার উত্তর হচ্ছে এই যে বুলিয়ান আলজেব্রায় শুধুমাত্র যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান আলজেব্রায় শুধুমাত্র যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। প্রশ্নটা মুখস্থ করে ফেলবা। তো 2 নম্বর বলছে যে যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় বোঝানোর উপযোগী লজিক সার্কিটটি। এই যে আমাদের ভাষা কি, আমরা কিন্তু দশমিক ভাষা বুঝি। তো দশমিক অর্থাৎ কি, ডেসিমেল। তো এই যে আমাদের ভাষা হচ্ছে ডেসিমেল, অর্থাৎ এই যে যান্ত্রিক ভাষা কি আমাদের ভাষা, এই যে যান্ত্রিক ভাষা কি আমাদের ভাষা হচ্ছে ডেসিমেল। তো এটাকে বলা হয় এই যে ডিকোডার। তো দেখি এই যে 2 নম্বর প্রশ্নটা, যান্ত্রিক ভাষাকে মানুষের ভাষায় উপযোগী লজিক সার্কিটটি হলো ডিকোডার। এই যে কিভাবে মনে রাখবা, ডিতে ডেসিমেল আবার ডিতে কি, ডিকোডার, ডিতে ডেসিমেল ডিতে ডিকোডার। অর্থাৎ ডিকোডার কি করে আমাদের ভাষা বুঝতে পারে, অর্থাৎ যান্ত্রিক ভাষা বা কম্পিউটার ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করার সার্কিটের নাম হলো ডিকোডার। ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে এনটি ইনপুট দিলে এই যে টু টু দি পাওয়ার এন সংখ্যক টু টু দি পাওয়ার এন টি আউটপুট লাইন পাওয়া যায়। অর্থাৎ এনটি ইনপুট দিলে আউটপুট আসবে 2n, এনটি আউটপুট দিলে ইনপুট দিলে আউটপুট আসবে টু টু দি পাওয়ার এন লাইন পাওয়া যায়। অর্থাৎ 3টি ইনপুট লাইন থেকে সর্বাধিক 8টি আউটপুট পাওয়া যাবে। এই যে ইনপুট হচ্ছে এন সমান সমান 3, তো আউটপুট কি আসবে 2n। তো এন সমান সমান এখন কি 3, তো 2 কিউব মানে কি 8, এই যে 8, তো 8টি লাইন পাওয়া যাবে। যে কোনো একটি আউটপুট লাইনের মান 1 হলে বাকি সবকটি আউটপুট লাইনের মান 0 হবে। কখন কোন আউটপুট লাইনের মান 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর। এটাই মূলত ডিকোডারের আউটপুট। এই যে এটাই বলছে যে লজিক বোর্ড সার্কিটটি বর্ণনা করতে। তারপর 3 নম্বর কোয়েকশন হচ্ছে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সরলীকরণ করো। তো প্রথমে আমাকে এই যে উদ্দীপকের যে একটা চিত্র দিছে, এটাকে কি করতে হবে, এইটার এটা বুঝতে হবে আমাদেরকে। এই যে সমীকরণটা আগে বের করতে হবে। তো সমীকরণটা কিভাবে বের করব একটু বুঝো। এই যে এটা হচ্ছে পি বার, রাইট? এটা হচ্ছে পি বার, এটা হচ্ছে এই যে আর বার। ওকে, আমি একটু লাল কালি দিয়ে এটা লিখি। তো এই যে এটা কোথায় থেকে আসছে, এটা কিন্তু এই যে পি বার থেকে আসছে, অর্থাৎ এটা হচ্ছে পি বার। আর এটা কোথায় থেকে আসছে, এটা হচ্ছে কিউ, পি বার কিউ। আর এটা কোথায় থেকে আসছে, আর থেকে আসছে। আর এই যে এই গেট, এখানে গেটটা কোন গেটে কিসের কাজ করছে, এটা গুণের কাজ করছে। এই যে ডি, এই যে এইটা হচ্ছে এন্ড গেটের কাজ। তো এটা এখানে আইসা রেজাল্টটা কি হয়েছে, এই যে পি বার কিউ তারপর আর। ওকে, এটা কিন্তু তারপর এটা কই আসছে, এই যে এখানে আসছে। ওকে, তারপর আমরা যদি এটাই যাই, এটা কোথায় থেকে আসছে, এটাও কিন্তু আসছে এই যে পি বার থেকে, এইটা আসছে পি বার থেকে। তারপর এই লাইনটা কোথায় আসছে, কিউ থেকে, এটা আসছে কিউ থেকে। তারপর এটা কোথায় থেকে আসছে, এটা আবার আসছে আর বার থেকে, অর্থাৎ এখানে আবার এই যে এটা কি হয়েছে, এন গেট কি করে, গুণের কাজ করে। অর্থাৎ এই যে পি বার, এই যে পি বার, তারপর হচ্ছে এটা তো পি বার থেকে আসছিল, রাইট? পি বার, তারপর হচ্ছে কিউ,
তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এই যে এটা আবার আর বার, এটা কি এই যে এটা কোথায় থেকে আসছে, এই যে আর বারটা এখানে আসছে, এই যে আর বারের টান ছিল এটা, এই যে এখানে এটা আসছে। তো পি বার কিউ আর বার। আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে পি থেকে আসছে, এই যে পি, আর এটা আসছে আর থেকে, তো এটা হচ্ছে পি। এটা এই গেটটা কিসের কাজ করে, এন গেট কি কাজ করে, গুণের কাজ করে, তো এটা হবে পি আর। আর এই যে এখান থেকে এটা আসছে এখানে যোগ হয়েছে, এখান থেকে এটা এসে এখানে যোগ হয়েছে, আর এখান থেকে এটা গিয়া এখানে যোগ হয়েছে। আর এই সম্পূর্ণটা এই যে এটা হচ্ছে একটা অর গেট। অর গেট কি কাজ করে, যুগের কাজ করে। তো আমার ফাংশনটি হবে এই যে ফাংশনটি আমি ইলেকট্রিক মিটাই দেই। তো ফাংশনটি হবে আমার যে এটা হবে পি বার কিউ আর, এটা যে যুগের কাজ করছে, যুগ, তারপর পি, এই যে পি বার কিউ আর বার, তারপর আবার যুগ, সর্বশেষ হচ্ছে এই যে পি আর। এই তো ছিল সমীকরণ, রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমার কিন্তু এটা সমীকরণ, প্রথমে তো আমি সমীকরণ বা করলাম, এখন কি বলছে, সরলীকরণ করতে বলছে। তো আমি এখন এই সমীকরণটা যেহেতু বুঝতে পারছো, তো এখন আমি সরলীকরণ করব। তো উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সরলীকরণ করালো। তো এফ সমান সমান আমরা কি পাইছি, এফ সমান সমান এই যে এফ সমান সমান আমরা কি পাইলাম, যে এই যে পি বার কিউ আর প্লাস হচ্ছে পি বার কিউ আর বার প্লাস হচ্ছে পি আর, পিয়ার, আরে পিয়ার না রে, পিয়ার না, পিয়ারে পড়িও না তোমরা, রাইট? ওকে, যাই হোক, এখন আমরা কি করব, এই যে এই দুইটা থেকে আমরা কি নিব, এখন কমন নিব। এই দুইটা থেকে কি কমন যায়, পি বার আছে এখানে, কিউ আর, এই যে কিউ কিউ কি পি আর কি, পি বার কিউ কিন্তু কমন যায়, এই যে পি বার কিউ কিন্তু কমন যায়, পি বার কিউ, এই যে এখানে পি বার আছে, এখানে পি বার আছে, এখানে কিউ সিঙ্গেল অবস্থায় আছে, এখানে কিউ সিঙ্গেল অবস্থায়, কিন্তু আর এর উপর বার আছে, এখানে আর এর উপর বার নাই, তো আর নেওয়া যাবে না। এখান থেকে কি নিব আমরা কমন, এই যে পি বার কিউ কমন নিলাম। তো পি বার কিউ যেহেতু এখান থেকে নিয়ে নিছি, এখানে থাকে কি আর প্লাস, এখান থেকে পি বার কিউ কমন নিয়ে নিছি, তো থাকে কি এই যে আর বার, আর প্লাস এটা থাকবে হচ্ছে এই যে পি আর। তো আমরা জানি যে এই যে এটার মান আর প্লাস, এই যে এ প্লাস এবারের মান কি হয়, এ প্লাস এবারের মান হয় 1। তো এখানে আছে আর প্লাস আর বার, তো এটার মান কি হবে, 1 হবে। তো এই যে পি বার কিউ, এই যে আর প্লাস আর, এটা ইনটু অবস্থায় আছে, ইনটু 1 হয়ে যাবে, প্লাস এই যে পি আর, তারপরে যে পি বার কিউ এর সাথে যদি 1 গুণ করি এটাই হবে, তো পি বার কিউ প্লাস এই যে পি আর, পি বার কিউ প্লাস পি আর। তো এটা হচ্ছে যে সরলীকরণ মান হচ্ছে এফ ইকুয়াল পি বার কিউ প্লাস পি আর, এই যে এটা হচ্ছে উত্তর বা আনসার, রাইট? ওকে, তো এখন আমরা 4 নাম্বার সমাধান করব। তো 4 নম্বরে কি বলছে, যে উদ্দীপকের এফ এর মান ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করে ন্যান্ড গেটের গুরুত্ব উল্লেখ করো। তো ন্যান্ড গেট, আমরা আশা করি ন্যান্ড গেট সবাই জানি। তো আমরা প্রথমে এই লিখতে পারি যে ন্যান্ড গেট। তো উদ্দীপকের আউটপুটটি আমরা যদি প্রথমেই লক্ষ্য করি, যে এই যে এখানে তো কিছু লিখে নিবা, যে এই যে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। তো আমরা কি পেয়েছিলাম, এফ সমান সমান কি পাইছিলাম, যে এই যে পি বার কিউ প্লাস সরলীকরণ মান করে আমরা কি পাইছিলাম, পি বার কিউ প্লাস হচ্ছে পি আর, এটা পাইছিলাম। ওকে, তো এখন আমরা কি করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, রাইট? ন্যান্ড গেটের সিম্বল আমরা আশা করি সবাই জানি, এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো এটা হবে এ বি নট, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। এখানে কোনো প্লাস রাখা যাবে না, প্লাস এই যে ন্যান্ড গেটে কোনো অর গেটের কোনো কাজ নাই বা যুগের কোনো কাজ নাই, এখানে এন্ড গেট এবং নট গেট, আর এন্ড গেট বা গুণ বলতে পারি আমরা। তো আমরা জানি যে কোনো কিছুর উপর বার, ডবল বার দেওয়া না থাকা যে কথা, না থাকা একই কথা। তো আমরা এখানে কি করব, এই যে ডবল বার দিলাম, অর্থাৎ এই ডবল বার দিলে কোনো মান চেঞ্জ হবে না,
তারপর আমরা কি করব, এই যে ডিমর্গান ভাঙবো। ডিমর্গান কি করবো, আমরা ভাঙবো। ডিমর্গান ভাঙলে আমরা জানি এই যে এ প্লাস বি হোল বার, যদি প্লাস থাকে তখন আমরা ডিমর্গান ভাঙলে এটা হয়ে যায় গুণ, এ বার ইন্টু বি বার হয়ে যাবে। তো এখানে আমরা ডিমর্গানটা ভাঙি যে পি বার কিউ, তারপর এই যে এইটা ভাঙবো আমরা, এই যে এইটা প্রথমটা ভাঙবো, উপরেরটা না। তারপর ইনটু ইনটু হচ্ছে এই যে পি আর বার, তারপর সম্পূর্ণটার উপর আবার কি হবে, আরেকটা বার হবে। এই যে এখন কিন্তু আমার এখানে সব গুণ হয়ে গেছে, ঠিক আছে, এখন কিন্তু আমার এখানে সব গুণ হয়ে গেছে। তো আমরা কি করতে পারি এখন, এখন আমরা চাইলে NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো এখন এই সমীকরণটা আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। তো NAND গেট বাস্তবায়ন করার জন্য প্রথমে আমি কয়টা ইয়ার টানবো, তিনটা। ওকে, এই যে পি কিউ আর, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে আর। এই যে পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর। তো এই যে এখান থেকে আমি এই যে আমার পি বার কি আছে, পি বার, তো পি বার থেকে আমি কি করব, এই যে NAND গেটের মাধ্যমে কিন্তু সবকিছু করতে হবে, আমাকে NAND গেট দিয়ে সবকিছু করতে হবে। তো এখানে আমার আছে যে এই যে এটা NAND গেট, অর্থাৎ আমার এখন এটা হয়ে গেছে যে এই যে পি বার। তো আমার এখন দরকার কিউ, এই যে কিউ থেকে এটা নিলাম, তারপর পি কিউ কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণের কাজ করে কোন গেট, NAND গেট। তো তার উপরে কি আছে, একটা এই যে হোল বার আছে, এই যে নোটটা দিয়ে দিব। এই যে দেখো এখানেও কিন্তু সব জায়গায় কিন্তু আমি AND গেট ইউজ করছি। ওকে, এই যে এখন এতটুক গেলে এখন আমি কি করবো, পি বার, পি থেকে একটা নিব, এই যে পি থেকে একটা নিলাম, তারপর কি নিব, আর থেকে একটা নিব, পি থেকে একটা নিলাম, আর থেকে একটা নিলাম, তারপর পি আর এর হোল বার, অর্থাৎ নট, এই যে পি আর নিলাম, এটা এটা কি হয়েছে, পি আর হয়েছে, এন্ড হয়ে যেত, কিন্তু তাকে কি করতে হবে, নট করতে হবে, এই যে নট দিলাম। তারপর এই সম্পূর্ণটা কি অবস্থা, এই যে গুণ, গুণের কাজ করে কোন গেট, এই যে এন্ড গেট, এই যে এই যে এতটুকু হচ্ছে এন্ড করলাম। কিন্তু এন্ড গেট তো শুধু এন্ড গেট রাখলে তো হবে না, আমাকে কি করতে হবে, NAND করতে হবে। আর এই যে সম্পূর্ণ একটা হোল বার আছে, তো এখানে কি দিতে হবে, একটা এই যে হোল বার দিতে। তো এইটা হয়ে গেল, দেখো কয়টা NAND গেট লাগছে এখানে, কয়টা NAND গেট, এই যে এখানে একটা NAND গেট, এখানে একটা NAND গেট, এখানে একটা NAND গেট, এখানে একটা NAND গেট। আমি কিন্তু অন্য কোনো এই যে গেট ইউজ করে নাই, NAND গেট দিয়ে আমরা আমাদের সমীকরণটা বাস্তবায়ন করলাম। তো এখন এটার গুরুত্ব কি দিবা, যে এই যে NAND গেট কাকে বলে এগুলা দিবা, যে যে NAND গেট কাকে বলে, NAND গেট কিভাবে হয়েছে এগুলা একটু বিস্তারিত দিয়ে দিবা। মূলত হচ্ছে এটা, এটা যদি আঁকে দিতে পারো এটাই হচ্ছে মূল জিনিস। তো আমার আউটপুটটা যদি আমি এখন আবার লিখতে চাই, এই যে এটাই আসবে, এই যে এফ, তোমার আমার তো এখানে জায়গা নাই, তোমরা তোমাদের যদি এদিকে জায়গা থাকে তখন অবশ্যই এফ সমান সমান এই যে পি বার কিউ ইনটু এই যে পি বার নট, তারপর এখানে একটা আছে, সম্পূর্ণটার উপর একটা আছে, আর এখানে আরেকটা আছে। তো এটা ছিল এটার এই যে 4 নম্বরের আনসার, রাইট আনসার। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো 5 নম্বর শেষ হইলো, এখন আমরা আলোচনা করব প্রশ্ন নাম্বার 6 নিয়ে, যেটা হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার 4 থেকে। তো চ্যাপ্টার 4 থেকে বরাবরই একটা আসে প্রশ্ন। তো উদ্দীপকটা আমরা একটু পড়ি। শাহরিয়ার সাহেব এমন একটি ছোট ওয়েব পেজ তৈরি করতে চাইলেন যেখানে ইনস্টিটিউট ডট পিএনজি নামের একটি ছবি ও নিচের টেবিলগুলো থাকবে। এই যে এখানে দেখো টেবিল 1, এখানে হচ্ছে টেবিল 2, এই যে এই টেবিলটা একটু কি আছে, সিরিয়াল নং আছে, তারপর ইনস্টিটিউট পিকচার, তারপর 1, এই যে এখানে বসবে মনে হয় পিএনজিটা বসবে। তারপর এখানে একটা ক্যাপশন আছে, এই যে টেবিলের উপর যদি লেখা থাকে এটাকে আমরা ক্যাপশন নাম দিতে পারি। তারপর এখানে আছে আইডি নং, এই যে আইডি নং, এমপ্লয়ি নেম, স্যালারি। তো এখানে আছে যে আইডি নাম্বার, এই যে 1000, এই যে 1 আর 5, তারপরে নাম হচ্ছে নাফিস সজল, আর স্যালারি হচ্ছে তাদের 50,000। তো এই তো ছিল উদ্দীপক। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখি, এই যে HTML সিনট্যাক্স কি। সিনট্যাক্স হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজের গ্রামার বা ব্যাকরণ। তো দেখি কি বলছে সিনট্যাক্স। এই যে প্রথমটার উত্তর, HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়।
এই সব নিয়ম নীতিকেই HTML সিনট্যাক্স বলে। এই যে আমরা ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার পড়ি, তাতে কি কোনো আমাদের নিয়ম নীতি আছে? যেরকম নিয়ম নীতি আছে তেমনি কি প্রোগ্রামিং ভাষা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, এই যে HTML তো একটি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুন মেনেই কি ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করতে হয়, তাকে কি বলা হয়? HTML সিনট্যাক্স বলা হয়। 2 নম্বর কোয়েশ্চন বলছে, বর্তমানে ওয়েব পেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান, ব্যাখ্যা করো। এই যে হাইপারলিংক অর্থাৎ এই যে তারপর এখানে একটা অ্যাট্রিবিউট থাকে href, তারপর এখানে আপনার লিংক, এই যে এগুলা থাকে, তারপর হচ্ছে এখানে এখানে লিংকের নাম, তারপর আবার ক্লোজ এভাবে আমরা লিংক তৈরি করি। তো দেখি এটা কি বলছে। এই যে এটার উত্তর, ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থায় হচ্ছে হাইপারলিংক, অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংককে আমরা যখন ভিজিট করতে চাইলে আমরা কি করি? লিংক করি। বর্তমানে ওয়েব পেজ হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ হাইপারলিংক ব্যবহার করে একই ডকুমেন্ট এর বিভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে অন্য একই অবস্থানে অথবা ভিন্ন কোনো অবস্থানে ভিন্ন কোনো ডকুমেন্টের পেজে সহজে গমন করা যায়। অর্থাৎ এক পেজ থেকে অন্য পেজে যদি লিংক করা থাকে তখন আমরা সহজেই ভিজিট করতে পারি বা গমন করতে পারি। তাই এই যে আমরা হাইপারলিংকটা ব্যবহার করি এবং এর গুরুত্ব অনেক। এছাড়া প্রয়োজনীয় তথ্য দ্রুত প্রদর্শন করা যায় এবং সর্বোপরি ব্রাউজারকারীর সময় বাঁচে। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ব্রাউজারকারী কি বাঁচে? সময় বাঁচে। তো এতটুকুই দিলে আশা করি তুমি 2-2 পেয়ে যাবা। তারপর 3 নম্বর কোয়েকশন, এই যে 3 নম্বর কোয়েকশন বলছে, উদ্দীপকের দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লেখো। তো HTML কোড, তো এই যে দ্বিতীয় টেবিল অর্থাৎ টেবিল নং, এই যে দ্বিতীয় টেবিল, তো দ্বিতীয় টেবিলের কি বলছে? যে কোড করার জন্য এটা এবং রান করতে। তো আমরা যদি একটু ব্রেকডাউন করি আবার টেবিলটা, ব্রেকডাউন বলতে একটু যদি ভাঙি, আবার একটু ভাঙি, তো এই যে এটা হচ্ছে টেবিলের ক্যাপশন, এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। তো এটা হচ্ছে টেবিলের, এই যে টেবিল, এই সম্পূর্ণটা হচ্ছে একটা টেবিলের রো, এই সম্পূর্ণটা হচ্ছে একটা টেবিলের রো, আর এগুলো হচ্ছে এক একটা কি টেবিল ডাটা। এই যে এটা হচ্ছে এটাকে আমরা হেডিং নাম দিতে পারি, HTML হেডিং বা টেবিল হেডিং দিতে পারি উপরের টুকুকে। তারপর এগুলো হচ্ছে ডাটা, এগুলো হচ্ছে ডাটা। আর এখানে দেখো টেবিলটা হওয়ার কথা ছিল এরকম, যেহেতু এই যে নাফিজেরটা এখানে যাওয়ার কথা ছিল, তো এখানে 50,000 যেহেতু 2 জনের বেতন, যেহেতু নাফিজ এবং সজলের বেতন বা স্যালারি যেহেতু 50,000, তাই এটাকে কি করা হয়েছে? এটাকে বলা হয় রো কে একসাথে করছে না কলামকে একসাথে করছে। এটা কিন্তু রো কে একসাথে করছে, তো এখানে হবে রো স্প্যান। কয়টাকে একসাথে করছে? 2টারে, তো এখানে হবে রো স্প্যান 2। আর সম্পূর্ণটার জন্য তো টেবিল নামে একটা ট্যাগ আছেই। তো এই টেবিলটা খুবই মনোযোগ দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবা। তো এটা আমরা কোড করি। তো এই যে এখানে কিছু তো লিখবা, যে কি লিখবা? এই যে গ নাম্বার, উদ্দীপকে বর্ণিত টেবিল নং 2 এর তথ্যাবলী মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড নিচে দেওয়া হলো। তো প্রয়োজনীয় কোডগুলো এখন আমরা লিখবো। জায়গা হবে কি না হবে, না হবে কি না হবে না। ওকে, আমি এখান থেকে লেখা শুরু করি। এই প্রথমে আমরা HTML কোড, এখানে লিখবা যে HTML, তারপর দিবা কোডটা তুমি বাংলাতে দিতে পারো, ইংরেজিতে দিতে পারো। তারপর 2টা টান দিবা, দিয়ে প্রথমে কি দিবা? এই যে ডক টাইপ, এটা দিলেও হয় না দিলেও হয়, তবে গুড প্র্যাকটিস হচ্ছে দেওয়া ডক টাইপ। তারপর হচ্ছে HTML, তারপর এই যে HTML দিবা, এই যে রুট ফাইল, এই যে HTML, এটাকে বলা হয় HTML এর রুট ফাইল। ওকে, তারপর আমরা কি দিব? তারপর আমরা দেই যে বডি, তারপর আমরা কি দেই? তারপর হচ্ছে বডির পর আমরা কি দেই? বডির পর আমরা মূল কোডটা লিখি। তবে চাইলে তোমরা এখানে টাইটেল ইউজ করতে পারো। এই যে এখানে HTML এর পরে কি ট্যাগ ইউজ করতে পারো? এখানে এই যে টাইটেল নামের একটা ট্যাগ আছে, TITLE, টাইটেল। তারপর এখানে দিবা মাই টেবিল। টাইটেলটা উপরে দেখাবে না, উপরে দেখাবে কিন্তু ওয়েব পেজের ভিতরে দেখাবে না, তোমার আউটপুটে দেখাবে না আর কি। তারপর ক্লোজিং টাইটেল, TITLE, টাইটেল। এই যে তারপর হচ্ছে বডিতে প্রবেশ করলাম, BODY, বডি। তো বডিতে আমরা যা কিছু লিখবো তাই কিন্তু আমার ওয়েব ব্রাউজারে দেখাবে। তো
এক্ষেত্রে আমি প্রথমে কি দিব, HTML এর টেবিলের জন্য একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে টেবিল, TABLE টেবিল। তারপর এখানে টেবিলটা যদি আমরা লক্ষ্য করি, টেবিলে কিন্তু এই যে বর্ডার টর্ডার কিছু নাই, এই যে সিঙ্গেল। তো এখানে আমরা দিব, অর্থাৎ এই যে একটা, এই যে দেখো এখানে কিন্তু একটা লাইন, একটাই লাইন, তো এখানে এটাকে বলা হয় বর্ডার। তো এখানে আমরা দিব বর্ডার রং, এবং একটার মধ্যে কিন্তু সেল স্পেসিং 0 দিতে হবে। তো বর্ডার দিব 1। এই যে টেবিলের ভিতরে অ্যাট্রিবিউট, টেবিলের ভিতরে বা ওপেনিং ট্যাগের ভিতরে আমরা যা দেই তাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো এখানে দিব টেবিল, তারপর দিব যে বর্ডার 1, এই যে বি বর ডি আর বর্ডার, বর্ডার দিব, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, বর্ডার দিব 1 1। তারপর কি দিব, সেল স্পেসিং, সেল স্পেসিং দিব 0, কারণ এখানে কোনো স্পেস নাই। সেল স্পেসিং দিব কি, এটা অ্যাট্রিবিউটের ভ্যালু হবে 0। তারপর হচ্ছে টেবিলটা, এই যে এতটুকু যা লিখলাম তা হচ্ছে কিন্তু অ্যাট্রিবিউট। এগুলা কি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, তারপর আমরা কি লিখবো, যে টেবিলটা যদি, এই যে বলছিলাম যে এখানে টেবিল, এই যে এখানে রো হবে কয়টা, এই যে এইটা একটা রো, এই যে এটা একটা রো, তারপরে এটা হচ্ছে একটা রো, তিন, আর এটা হচ্ছে তিনটা রো। তো তিনটা রো এর ভিতরে কি আছে আবার, এই যে ডাটা আছে। তো আমরা এগুলা লিখবো। এখন প্রথমে কি দিব, TR, কি দিব, টি TR ফর টেবিল রো, এখানে দিবা TR। TR এর ভিতর কি আছে, TD আছে, তো TD। ওকে, TD এর প্রথম TD-টা কি ছিল, যে আইডি নং, এটা কি ছিল, আইডি, নং। তারপর কি করবা, টিডিটা ক্লোজ করে দিবা। তারপর তারপর দ্বিতীয় টিডিতে কি ছিল, দ্বিতীয় টিডিতে ছিল হচ্ছে এমপ্লয়ি নেম, ইম্প নেম, তারপর কি করবা, এই যে টিডিটা ক্লোজ করে দিবা। তারপর আরেকটা ছিল, আরেকটা জানি কি ছিল, আরেকটা ছিল হচ্ছে স্যালারি মনে হয়, এই আরেকটা ছিল স্যালারি। তো আরেকটা টিডি হচ্ছে TD, এটা হচ্ছে স্যালারি। তারপর টিডিটা ক্লোজ করে দিবা। এখন তোমার এই প্রথম রো এর কাজ শেষ, তাই প্রথম রো এই বরাবর TRটা কি, যে ক্লোজিং করে দিবা। তো আমরা কিন্তু প্রথম ইয়ার কাজ, রোর কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রো এর কাজ করব, যেখানে দ্বিতীয় রোতে আমরা আমাদের কি কি আছে, এই যে দ্বিতীয় রো এর ক্ষেত্রে কি করবা, এই যে এই আইডি নং, নাফিস এবং এই যে স্যালারিকে কিন্তু তুমি এই রোর মধ্যে কাউন্ট করবা, অর্থাৎ এখানে তুমি রো স্পেন 2 দিবা। ওকে, তো আমরা এটা লেখার চেষ্টা করি। আবার কি নিতে হবে, আবার TR নিতে হবে। তো আমার তো মনে হয় জায়গা হবে না, হবে না। ওকে, আমি এটা এই দিক দিয়ে লিখি, আবার নতুন করে একটা TR নিলাম, এই যে TR। তারপর TR এর ভিতরে এখন কি লিখবো, এখানে আবার তিনটা TD নিব, এই যে TD। তো প্রথম TD-র ভিতরে হবে কি, আইডি নং কত ছিল, 1001। তারপর ক্লোজিং TD। দ্বিতীয় TD-তে তোমরা কিন্তু এই TR এর পরে এগুলা লিখবা, এই যে এখন আমি যেগুলো লিখতেছি। তারপর হচ্ছে TD, দ্বিতীয় TD হচ্ছে এমপ্লয়ি নেম, কি ছিল, নাফিস, NAFIS, নাফিস। তারপর আবার ক্লোজিং TD। তারপর আরেকটা TD হচ্ছে এই যে, এখন এই TD-র ভিতর কি হবে, এই TD-র ভিতরে একটা, এই যে এখানে বলছিলাম, এই যে র স্পেন হবে কত, 2, যেহেতু 50টা আমরা প্রথম এই টিয়ার এর ভিতরে আমরা কাউন্ট করব, প্রথম টিয়ার এর ভিতরে। তো আমরা এখানে র স্পেন কত দিব, র স্পেন দিব 2। র স্পেন 3D এর ভিতর, 3D এর ভিতর অ্যাট্রিবিউট কি দিব, র স্পেন, কারণ এটা র কে একসাথে করছে। তো র স্পেন কত দিব, র স্পেন দিব হচ্ছে এই যে 2। তারপর এই যে স্যালারি কত, 50,000, তো 50,000। তারপর ক্লোজিং TD, তো ক্লোজিং TD। তারপর এই যে TR এর কাজ যেহেতু শেষ, তারপর আমরা TR-টাও কি করে দিব, এই যে TR, ক্লোজিং TR। তো এই যে আবার দেখাই, এই যে এইটা হচ্ছে প্রথম টিয়ার, তারপর এটা হচ্ছে দ্বিতীয় টিয়ার। তো আমার কিন্তু আরেকটা টিয়ার রয়ে গেছে, এই যে এই শেষের যেটা, এটা কিন্তু রয়ে গেছে, এই যে এই টিয়ারটা রয়ে গেছে। তো এই টিয়ার দিতে হবে আমাকে। তো আরেকটা টিয়ার নিয়ে TD দিব 2টা, আরেকটা টিয়ার নিয়ে TD দিতে হবে আমাকে 2টা। এটা আমার এখানে জায়গা নাই, তো আমি এখানে লিখি। তো এখানে
ওকে, এখানে লিখি। তো এখানে আমি প্রথমে কি দিব, তোমরা কিন্তু এগুলা নিচে নিচে লিখবা, আমার জায়গার সংকট। তো আমি প্রথমে আবার কি নিব, একটা কি নিব, টিআর। তো টিআর, তো এই টিআর এর ভিতরে টিডি কয়টা, দুইটা। একটা টিডি হচ্ছে নাম, তো প্রথমটা হচ্ছে, সরি এটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে আইডি নং। আইডি নং হচ্ছে যে 1005, তারপর ক্লোজিং, ক্লোজিং টিডি, তারপর আরেকটা টিডি। এই টিডি এর ভিতরে থাকবে নাম নাফিজ, আর একজন ছিল সজল, SAJL সজল, তারপর ক্লোজিং টিডি। তারপর এই যে টিআরটা কি করে দেব, ক্লোজ করে দিব। এই যে এখানে ক্লোজ করি টিআর, এই যে টিআর, টিআর ক্লোজ। তো এখন আমার এই যে সবকিছু শেষ। তো আমার কি এই যে বডি আরিয়া যে ওপেনিং করছিলাম, তো এগুলা কি করতে হবে, টেবিল। প্রথমে আমার এই যে টেবিল কিন্তু শুরু করছিলাম কিন্তু শেষ করি নাই। এই যে এই যে টেবিল, এই যে এই যে টেবিল, টেবিল নামে যে টেক শুরু করছিলাম এটা কিন্তু শেষ করি নাই। তো প্রথমে আমি টেবিল, ক্লোজিং টেবিল, TABLE ক্লোজিং টেবিল। তারপর কি এই যে বডি যে শুরু করছিলাম, বডিও তো আমরা ইয়া করে নাই, ক্লোজ করে নাই। তারপর কি করব, ক্লোজিং বডি, ক্লোজিং বডি। তারপর এই যে HTML যে শুরু করছিলাম, HTML এর তো শেষ করি নাই, তারপর ক্লোজিং HTML। তো এই তো ছিল এই যে টেবিল 2 এর HTML কোড। তো তোমরা স্টেপ বাই স্টেপ প্রথমে তো এই যে এটা দিবা 1 নাম্বার, এটা দিবা 1 নাম্বার, তারপর যেটা হচ্ছে 2 নাম্বার, আর যেহেতু আমার জায়গার সংকট এখানে দিবা তোমরা এই যে 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তারপর 3 নাম্বারের পরে কিন্তু এই যে টেবিল ক্লোজ করবা, বডি ক্লোজ করবা, HTML ক্লোজ করবা। তো এটা যদি আমরা মজিলা ফায়ারফক্সে বলছে দেখার জন্য, তো আমরা এটা মজিলা ফায়ারফক্সে দেখি। তো প্রথমে আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারে চলে আসলাম। তো এখন আমি এখানে সার্চ করব যে HTML রান ইন অনলাইন। ওকে, অনলাইন। তো তোমরা এইভাবে চাইলে কোডটা রান করে দেখতে পারো। তো আমি এই যে প্রথম আমি ঢুকবো হচ্ছে এই যে programmix.com, এটা HTML এডিটরে। তো তোমরা যে কোনো একটা ঢুকতে পারো, আমার তো CSS দরকার নাই, CSS এর HTML এর দরকার নাই, এই যেগুলো আমার দরকার আছে। আমি সবকিছু শুরু থেকে লিখি। এই যে প্রথমে আমি কি দিছিলাম, প্রথমে কিন্তু দিছিলাম ডক টাইপ, রাইট। তো HTML, আমি যেটা করবো HTML5। ওকে, আমার এটা অতিরিক্ত জুম করা, আমি একটু জুমটা একটু ছোট করে নেই। এই তো হইছে। তো প্রথমে কি দিছিলাম যে ডক, ডক টাইপ, doc.typ ডক টাইপ, তারপর HTML দিছিলাম। তারপর কি এই যে রোড HTML দিছিলাম, আর রোড টেক, যেটা এই যে HTML টাকে রোড টেক বলা হয়। তারপর আমি দিছিলাম টাইটেল, টাইটেল দিলে হবে না দিলে হইবে। তো টাইটেলে দিছিলাম মাই টেবিল, TABLE মাই টেবিল। তারপর ক্লোজিং টাইটেল, রাইট। তারপর তারপর কি করছিলাম, বডিতে প্রবেশ করছিলাম, ওই হেড ট্যাগ একটা দেওয়া যাইতো এখানে। ওকে, এই টাইটেলটা হেড ট্যাগের ভিতরে দিবা, হেড নামের একটা ট্যাগ আছে, এটা আমি কন্ট্রোল কাট করি। তারপর হেড নামের একটা ট্যাগ আছে, এই যে HID হেড, হেড নামের একটা ট্যাগ আছে, এটার ভিতরে টাইটেল দিবা, এই যে টাইটেল। তারপর হেড ট্যাগটা কি করে দিবা, এই যে ক্লোজ করে দিবা। ওকে, তারপর আমি বডিতে ঢুকছিলাম, এই যে বডিতে আমরা যা লিখবো তার আউটপুট দেখতে পারবো। তো কোডটা যেহেতু আমি জানি, তো আমি প্রথমে কি লিখছিলাম, একটা টেবিল ট্যাগ নিয়েছিলাম, TABLE টেবিল। তারপর এটার ভিতরে কি দিছিলাম, অ্যাট্রিবিউট দিছিলাম কি, যে বর্ডার 1, বর্ডার বর্ডার 1। তারপর দিছিলাম সেল স্পেসিং দিছিলাম কত, 0। সেল স্পেসিং দিছিলাম হচ্ছে 0। তারপর এটা ইয়ে করছিলাম, টেবিলের ভিতর ঢুকলাম। তারপর টিআর ছিল 3টা, একটা টিআর, প্রথম টিআর এর টিডি ছিল 3টা। এই যে টিডি প্রথম টিডি ছিল কি, এই যে আইডি নং, আইডি আইডি আই প্রথম টিআর টিডি ছিল যে আইডি, তারপর হচ্ছে নং, তারপর হচ্ছে যে এই যে টিডি ক্লোজ, তারপর হচ্ছে যে আরেকটা টিডি ছিল টিডি, তারপর দ্বিতীয়তে ছিল আইডি নং, তারপর ছিল ইমপ্লি, EMP ইমপ্লি, তারপর ছিল নেম। তো তারপর হচ্ছে টিডি ক্লোজ, তারপর আবার আবার হচ্ছে টিডি, তারপর হচ্ছে তৃতীয়ত ছিল কি স্যালারি,
তো এখানে স্যালারি, তারপর আবার এই যে ক্লোজিং টিডি, তারপর কি করবা এই যে টিআরটা কি করে দিবা, টিআর ক্লোজ, তারপর আরেকটা টিআর, এই টিআর এর ভিতরে কি ছিল, এখন হবে আইডি নং, এমপ্লয়ি নেম এবং স্যালারি বসাবো তিনটা। তো প্রথম আইডি নাম্বার কি ছিল, এখানে হবে একটা টিডি। তো টিডির আইডি নাম প্রথম ছিল 1001। তো এই যে ক্লোজিং, এখানে ক্লোজিং টিডি, তারপর হচ্ছে আবার আবার টিডি, তারপর হচ্ছে টিডির এমপ্লয়ি নেম, প্রথম নেম কি ছিল, নাফিস। তো আবার কি করবা, ক্লোজিং টিডি, তারপর হচ্ছে আবার টিডি, টিডি। তো এখানে হচ্ছে যে এখানে ছিল র স্পেন ছিল, এখানে এই টিডির ভিতর অ্যাট্রিবিউট ছিল র স্পেন ছিল কত, র স্পেন 2, র স্পেন ছিল 2। তো এই তো র স্পেন 2 আর 2 দিয়ে এখানে স্যালারি কত ছিল, 50,000। তারপর কি ক্লোজিং টিডি, তারপর হচ্ছে ক্লোজিং 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 টিআর, ক্লোজিং টিআর ক্লোজিং টিআর, তারপর হচ্ছে আবার নতুন করে আরেকটা টিআর, সর্বশেষ যে টিআর ছিল এটা ছিল টিডি, ছিল দুইটা, দেন টিডি, তারপর টিডির ভিতর কি ছিল, প্রথম ছিল 1005, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, তারপর হচ্ছে আবার টিডি, টিডি, তারপর হচ্ছে এই যে স্যালারি নাফিস, তারপর এটা ছিল সজল, সজল, তারপর হচ্ছে ক্লোজিং টিডি, তারপর হচ্ছে এই যে টিআরটা কি করে দিবা, ক্লোজ করে দিবা, টিআর ক্লোজ। তারপর কি ক্লোজ করবা, যে এই যে টেবিল ট্যাগটাও ক্লোজ করতে হবে, টি এ ক্লোজিং, টি এ বিএল, টেবিল ক্লোজ। তারপর হচ্ছে বডি ক্লোজ, বি বডি, বডি ক্লোজ। তারপর কি এই যে HTML রোড HTML, যে HTML ক্লোজ। এই যে দেখো, এই যে আমাদের এই কোডটা, এখন আমি একটু জুম করি, এই যে জুম জুম জুম, এই যে দেখো আমাদের ইয়াটা হয়ে গেছে, রাইট। তো আমাদের আউটপুট কিন্তু মজিলা ব্রাউজারে আমরা এই যে আউটপুট দেখতে পাইতেছি, এমপ্লয়ি আইডি নং, এমপ্লয়ি নেম, স্যালারি, তারপর এই যে সেম টেবিল কিন্তু আমরা এই যে এখানে দেখেছি, এই যে এটা কিন্তু সেম। ও সরি, এখানে একটা ক্যাপশন দিতে ভুলে গেছি, ও মাই গড, হাউ আই এম ডুইং দিস। ওকে, এখানে একটা ক্যাপশন দিতে ভুলে গেছি, ইটস মাই মিস্টেক। তো ক্যাপশনটা আমরা সবসময় কি দিব, এই টেবিল ট্যাগের নিচেই ক্যাপশনটা দিব, ক্যাপশন নামের একটা ট্যাগ আছে, সরি গাইস ফর মাই মিস্টেক, ইটস মাই মিস্টেক। তো আমরা কি দিব, এখানে একটা ক্যাপশন নামের একটা ট্যাগই আছে এখানে, তারপর ক্লোজিং ক্যাপশন। এখন ক্যাপশনটা কি, ক্যাপশনটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, ক্যাপশনটা হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ি এমপ্লয়ি ইনফরমেশন। এই যে এখন চলে আসছে একদম, অর্থাৎ তাহলে আমাদের এই কোডেও কিন্তু একটু চেঞ্জ করতে হবে, যে কোড আমি এখানে লিখলাম, এই যে কোড লিখলাম এখানে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জটা কি হবে, চেঞ্জটা হবে এই যে এখানে একটা ক্যাপশন দিতে হবে, এই যে টেবিল ট্যাগের নিচে কি দিতে হবে, একটা ক্যাপশন দিতে হবে। এই যে এইখানে কি দিবা, একটা একটা ট্যাগ নিবা যার নাম হচ্ছে ক্যাপশন, CAP ক্যাপশন। এই যে ক্যাপশন দিয়ে এখানে লিখবা এমপ্লয়ি, এমপ্লয়ি এমপ্লয়ি নেম, তারপর ক্যাপশনটা ক্লোজ করে দিবা, এই যে ক্যাপশন ক্লোজ। তো একটু সরি, এটার জন্য আমি দুঃখিত, আমি ক্যাপশনের কথা ভুলে গেছিলাম, যেহেতু টেবিলটা আমার বারবার এটা দেখা উচিত ছিল। তো আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো। আর তোমরা চাইলে এই যে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখলাম এই কোডটার স্ক্রিনশট নিতে পারো, এই যে এই কোডটার স্ক্রিনশট নিতে পারো, এই কোডটা এখানে তো আর ভুল নাই, এখানে যদি ভুল থাকতো তাহলে তো আউটপুট আসতো না, রাইট। এখানে একদম ভুল নাই, তোমরা এটার এই যে বডি, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো এখন আমরা চলে যাব এই যে 3 নাম্বার তো করলাম, এখন 4 নাম্বার কি বলছে, 4 নাম্বারে বলছে প্রথম টেবিলের ফাঁকা সেলে উদ্দীপকে উল্লেখিত ইনস্টিটিউট ডট পিএনজি নামের ছবি প্রথম টেবিলের তথ্য ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML কোড লিখো, অর্থাৎ HTML আবার কোড লিখতে হবে। তো এখন আমরা আবার কোড লিখবো। ওকে, এখন আমরা
প্র্যাকটিক্যালি আগে দেখে ফেলি, রাইট? প্র্যাকটিক্যালি যদি আগে আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে কি করব, উম, আমি টেবিলটা আবার একটু দেখে নিই, তার কারণ আগে টেবিলটা ভুল করেছিলাম, এখন যাতে আর ভুল না করি। তো টেবিলটা ছিল এখানে, এখানে এই যে একটা র, আর এটা হচ্ছে আর একটা র, দুইটা র অর্থাৎ টিয়ার হবে একটা দুইটা, আর এখানে হবে ইনস্টিটিউট, রাইট? এখানে হবে একটা পিএনজি। তো ওকে, তো এখানে কোনো ক্যাপশন নাই। তো প্র্যাকটিক্যালি আগে আমরা দেখি। তো আমি এই কোডটাকে কি করব, একটু এই কোডটাকেই আমি আহ, করি, এই কোডটাকেই করি। ক্যাপশন যেহেতু নাই, ক্যাপশনটা একটু ডিলিট দিয়ে দেই। এই যে ডিলিট দিয়ে দিলাম। তারপর এইখানে, এখানে টিডি মনে হয় দুইটা, তো এই যে টিডি, আর এখানে মনে হয় টিডি দুইটা, তো এই যে টিডি দুইটা, আর শেষের শেষের টিয়ার তো লাগবে না, টেবিল রো তো দুইটাই। তো এই যে এখন দুইটা দুইটা হয়েছে। তো একটা কি ছিল, এই যে প্রথমটা ছিল কি যে সিরিয়াল নং, তারপর হচ্ছে ইনস্টিটিউট পিকচার, সিরিয়াল নং এক না? ওকে, সিরিয়াল নং। তো প্রথমটা হচ্ছে সিরিয়াল নং। তো এই যে সিরিয়াল নং আমরা লিখবো সিরিয়াল নং, সিরিয়াল নং। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি যেন ছিল, ইনস্টিটিউট পিকচার, ইনস্টিটিউট পিকচার, ইনস্টিটিউট পিকচার। ওকে, এই যে হয়ে গেছে। এখন এখানে কিন্তু, এখানে হয়তো বা এক ছিল, সিরিয়াল নাম্বার ছিল এক, আর এই যে এখানে কিছু ছিল না, এখানে কি বসবে, একটা ইমেজ বসবে। বলছে যে দ্বিতীয় টেবিলে খালি জায়গায় ইমেজ বসাতে। তো ইমেজ যদি বসে, তো এখানে ইমেজের জন্য একটা ট্যাগ আছে, এই ট্যাগের নাম হচ্ছে আইএমজি ট্যাগ। তো ইমেজ অ্যাড করার জন্য একটা বাধ্যতামূলক অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি, এইটা দিতেই হবে তুমি যদি ইমেজ ইউজ করতে চাও। তারপর এখানে ইমেজের নাম দিয়ে দিবা, যেমন ইনস্টিটিউট, ইনস্টিটিউট ডট পিএনজি। যেহেতু আমাদের কাছে পিকচার নাই, তো আমরা এটা দিলাম। যেহেতু আমাদের কাছে পিকচার নাই, তো আমরা কি করব, এখানে একটা আল্ট ট্যাগ বা আল্টারনেটিভ ট্যাগ ইউজ করব, যেখানে বলে দিব এখানে ইনস্টিটিউট পিকচার, ইনস এটা এটা একটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো এখানে লিখবো কি, ইনস্টিটিউট পিকচার, পিকচার। তো আমাদের তো পিকচারটি পাবে না, কিন্তু এই লেখাটি শো করবে, এই যে লেখাটি শো করতেছে এখন এখানে। তো যদি আমাদের পিকচার থাকতো তাহলে কিন্তু পিকচার শো করতো এখানে। তো এই যে ওয়ানটা, ওয়ানটা কিন্তু টেবিলের সেন্টারে, রাইট? এগুলো কিন্তু ওয়ান জিরো ওয়ান, সরি এখানে জিরো ওয়ান, তো জিরো ওয়ানটা কিন্তু সেন্টারে। তো আমরা এগুলা সেন্টার নিতে পারি, এই যে অ্যালাইন সেন্টার, এখানে যদি আমি সেন্টার দিয়ে দেই, ALIGN, অ্যালাইন দিয়ে CENTR, সেন্টার। এই যে ওয়ান কিন্তু এখন মিডিলে চলে গেছে। তো এটা হচ্ছে একটা, এই যে জিরো ওয়ান, তো জিরো ওয়ান। আর এই যে ইনস্টিটিউট পিকচার, এটা আসে লেখা আসছে এই যে আলটারনেটিভ থেকে, যখন কোনো, তো এই তো ছিল কোড এটার। তো এইটারও চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই যে প্র্যাকটিক্যালি দেখাইলাম, কারণ আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি দেখলে কোডটা মনে থাকে বা একটু ইন্টারেস্ট বেশি থাকে। তো এখন আমরা এটা খাতায় লিখবো। ওকে, তো এই যে এরকম অ্যালাইনমেন্ট গুলা ঠিক রেখে যদি কোড লেখো, তাহলে তোমার টিচার খুশি হবে এবং তোমারও পড়তে সুবিধা হবে। অন্যের বা অন্য যে কেউ যদি পড়তে চায়, তাহলে সেও খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই তো কোড, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর তোমরা যদি অনলাইনে ট্রাই করতে চাও তাহলে ট্রাই করতে পারো। তো এখন আমরা এটা কি করব, আমাদের খাতায় লিখবো। এই যে আমরা কোথায় লিখবো এখন, এই যে এখানে লিখবো। ওকে, তো এটা লেখা শুরু করি আমি এখন। আর ডিরেক্ট HTML কোড, এই যে এগুলা তো আগের মতো HTML কোড এখানে লিখবা, লিখে একটা টান দিবা, তারপর এখানে কোড করা শুরু করবা। ওকে, তো প্রথমে কি আমি বডি থেকে শুরু করি, তোমরা উপরের ইয়াগুলা তোমরা লিখে নিও। আমি বডি থেকে শুরু করতেছি। এই যে বডি, যেহেতু আমার এখানে স্পেস কম, বডি, তারপর বডির ভিতরে কি নিব, একটা টেবিল। টেবিলের ভিতরে তোমরা দুইটা অ্যাট্রিবিউট ইউজ করবা, একটা হচ্ছে বর্ডার, টেবিলের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে বর্ডার,
তো বর্ডার আমরা সবসময় কত দিব, এই টেবিল অনুযায়ী 1, বেশিরভাগ টেবিলে 1 হয়। আর সেল স্পেসিং সবসময় বেশিরভাগ টেবিলে সেল স্পেসিং 0 হয়। সেল স্পেসিং কত হয়, এই যে 0 হয়। এই দুইটা অ্যাট্রিবিউট টেবিলের অপারেটিং থেকে দিয়ে দিবা। তারপর হচ্ছে এটা তো ক্যাপশন নাই, ক্যাপশন লাগবে না। তারপর দুইটা টিয়ার, একটা টিয়ার ভিতর দুইটা টিডি, একটা টিডি হচ্ছিল কি সিরিয়াল নং, SERIL সিরিয়াল নং। তারপর ক্লোজিং টিডি, আরেকটা টিডি ছিল যে এই যে টিডি, এই টিডি ছিল কিসের জন্য, ইনস্টিটিউট পিকচার, ইনস্টিটিউট পিকচার। তারপর ক্লোজিং টিডি, তারপর এই যে টিআরটাও কি করে দিবা, ক্লোজিং ক্লোজিং করে দিবা টিআর। তারপর নতুন করে আরেকটা টিআর নিবা, এই যে টিআর নিলাম। এই টিআরটা কিসের জন্য, এই যে সিরিয়াল নং, এই টির ভিতর কি থাকবে, একটা টিডি থাকবে। এই যে প্রথম টিডি যাবে সিরিয়াল নং এ, সিরিয়াল নং কত 01 ছিল। তারপর ক্লোজিং টিডি। তারপর হচ্ছে দ্বিতীয় টিডি কি হবে, দ্বিতীয় টিডিতে হবে এই যে এখানে একটা আইএমজি ছিল, তো আইএমজি এর জন্য একটা ট্যাগ হচ্ছে আইএমজির মধ্যে একটা বাধ্যতামূলক অ্যাট্রিবিউট যার নাম হচ্ছে এসআরসি। এই যে এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো এখানে দিয়ে দিবা ইনস্টিটিউট পিকচার, INS ইনস্টিটিউট ডট পিএনজি, যাই হোক পিএনজি। তো এখানে আলটারনেটিভ একটা ট্যাগ দিয়ে দিছিলাম আমরা, যদি কোনো কারণে ইমেজটা না দেখায় তো আলট্রা এখানে দিয়ে দিবা ইমেজ বা মাই ইমেজ বা ইনস্টিটিউট ইমেজ, ইনস্টিটিউট ইমেজ বা পিকচার যাই দেও এই লেখাটাই শো করবে। তো এটা দিলে ভালো, না দিলে সমস্যা নাই। তারপর কি করবা, এই যে ক্লোজিং দিয়ে ইমেজটা এভাবে ক্লোজ করে দিবা। তারপর হচ্ছে এই যে টিআর, এই যে টিডি ক্লোজ করবা। টিডি পর কি করবা, এই যে টিআর এখানে ওপেনিং করছিলা, এটা কি করবা, এই যে ক্লোজিং টিআর। তোমরা কিন্তু এগুলো সুন্দরভাবে খাতায় লিখবা। আমার একটু জায়গার স্বল্পতার কারণে আমি হয়তো বা সুন্দর করে লিখতে পারতেছি না। ওকে, তো যদি বুঝতে কষ্ট হয় তাও একটু বুঝে নিয়ে কষ্ট করে। তারপর কি করবা, এই যে বডি ক্লোজ করে দিবা, ক্লোজিং বডি। আর তোমরা তো উপরে HTML লিখবা, ক্লোজিং টেবিল, যেহেতু টেবিল আগে ক্লোজ করবা, টেবিল বডি, তারপর ক্লোজিং HTML। তো তারপর বলছিল যে ওয়েব পেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব নিচে দেওয়া হলো। তো ইমেজ ব্যবহার করি আমরা কিসের জন্য, এই যে 1 নম্বর গুরুত্ব হচ্ছে ওয়েব পেজে ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়। 2 নম্বর হচ্ছে ইমেজের মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করলে পাঠকরা খুব সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে। তারপর 3 নম্বর হচ্ছে ইমেজ হচ্ছে ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করার অন্যতম উপায়। আর 4 নম্বরটা হচ্ছে ইমেজকে ওয়েব পেজে লিঙ্ক হিসেবে বা নেভিগেশন টুলস হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য আমরা ইমেজকে লিঙ্ক আকারে প্রকাশ করতে পারি। তো ইমেজের ব্যবহার গুরুত্ব হচ্ছিল এই কয়েকটাই। তো তোমরা যদি এগুলো সুন্দর করে লিখতে পারো অবশ্যই এই প্রশ্নে তুমি 10 এর 10 পাইবা শিওর। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রশ্ন নম্বর 7। তো প্রশ্ন নম্বর 7 হচ্ছে চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 5, যেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো আমি আশা করতেছি তোমরা মোটামুটি ধারণা আছে সি প্রোগ্রাম নিয়ে। তো যদি তোমাদের ধারণা থাকে তাহলে তো কন্টিনিউ করতে পারো, ধারণা না থাকলে তোমরা একটু পড়াশোনা করতে পারো, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবা। প্লাস তোমরা যদি মনে করো যে আমার কাছ থেকে শিখবা তাহলে কমেন্টে জানিও, আমি চ্যাপ্টার 5 এর উপর প্লাস সম্পূর্ণ অধ্যায়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো উদ্দীপকটা একটু পড়ি। এই যে 12/8/2016 তারিখে আইসিটি শিক্ষক ক্লাসে বর্তমানে আমরা কম্পিউটারের সাহায্যে সাধারণ সমস্যা সমাধানের জন্য যে প্রজন্মের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি তা কম্পিউটারকে বোঝানোর প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেছিলেন এবং বলেছিলেন আগামী ক্লাসে কতগুলো সিরিজের সংখ্যার যোগফল সি প্রোগ্রামিং ভাষার সাহায্যে বের করার প্রোগ্রাম শিখাবেন। তাই তিনি পরবর্তী ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে 221 প্লাস 223 প্লাস 225 প্লাস এগুলো বলে আলোচনা শুরু করলেন, প্লাস এন সিরিজ লেখে। অর্থাৎ এটা হচ্ছে অসীম, এটা কি অসীম। এন বলতে আমরা বুঝাইছি যে শুরু হয়েছে ঠিক আছে 221 থেকে এবং 2 করে বাড়তেছে, কিন্তু এটা শেষ কোথায় আমরা জানি না। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরে কি। তো এরে কি, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের HSC 26 এবং 27 জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরে কি,
এই যে এটা মুখস্থ করবে, একটানা মুখস্থ, এটিএম একটানা মুখস্থ, এটিএম এটিএম একটানা মুখস্থ। সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবলের সেটকে অ্যারে বলা হয়। আবার বলি, সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবলের সেটকে অ্যারে বলা হয়। ওকে, তো 2 নম্বর হচ্ছে চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন রয়েছে, ব্যাখ্যা করো। চলক অর্থাৎ ভেরিয়েবল তৈরির ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। শুধু নাম দিলেই হবে না, কারণ অনেক কিওয়ার্ড রিজার্ভার থাকে, এগুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয়। তো আমরা পড়ি, বা 2 নম্বর দেখি, প্রোগ্রামার প্রোগ্রাম রচনার শুরুতে প্রয়োজনীয় সংখ্যক চলক বা ভেরিয়েবল ঘোষণা করেন এবং প্রোগ্রামের পরবর্তী অংশে সেগুলো ব্যবহার করেন। সুতরাং তিনি তার ইচ্ছা অনুযায়ী চলক বা ভেরিয়েবল নামকরণ করতে পারেন না, কারণ ভেরিয়েবল ঘোষণা এবং নামকরণের মধ্যে কিছু মৌলিক সীমাবদ্ধতা ও নিয়মকানুন রয়েছে। যেমন, অনেক সময় এক প্রোগ্রামের রচিত প্রোগ্রাম অন্য প্রোগ্রামার কর্তৃক পরিবর্তন বা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রোগ্রামে কোনো ভেরিয়েবল কোন কাজে ব্যবহৃত হয়েছে তা বুঝতে অসুবিধা হতে পারে। প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়, আবার প্রতিটি ভেরিয়েবল নামের পূর্বে তার ডেটা টাইপ উল্লেখ করতে হয়। এই তো ছিল 2 নম্বর, এটার একটু গুছানো আনসার হইতে পারতো। যাই হোক, এতটুকুই তোমরা দিবা। এই যে তারপর হচ্ছে 3 নম্বর কোয়েকশন। তো 3 নম্বর কোয়েকশনে কি বলছে, যে 3 নম্বর কোয়েকশনে বলছে উদ্দীপকে উল্লেখিত সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম সি ভাষায়, যে প্রোগ্রাম সি ভাষার সাহায্যে তৈরি করো। তো সি ভাষার সাহায্যে আমরা এটা করব। তো প্রথমে আমরা প্র্যাকটিক্যালি দেখি, তারপর আমরা এখানে লিখবো। ওকে, তো প্রথমে যদি প্র্যাকটিক্যালি লিখি, আবার আমরা কি যাব, মজিলা ফায়ারফক্সে যাব। তো একটা নতুন উইন্ডোতে যাব। তো এখানে গিয়ে লিখবো হচ্ছে রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন। তো এই যে প্রোগ্রামিং আছে এটাতে যাব। তো এই যে কিছু বেসিক সিনট্যাক্স এখানে দেওয়া আছে। তো আমাদের সিরিজটা সম্পর্কে যদি আমি একটু আবার আলোচনা করি, সিরিজটা শুরু হয়েছিল কোথা থেকে? এই যে সিরিজটা শুরু হয়েছিল, এই যে সিরিজ শুরু হয়েছিল 221 থেকে, আর বাড়তেছিল কত করে? 221, তারপর 223, 225, অর্থাৎ শুরু হয়েছিল, এই যে স্টার্টিং হয়েছিল কত থেকে? 221, আর বাড়তেছে কত করে? আই অথবা ইনক্রিজ হচ্ছে কত করে? 2 করে। এবং এন বলতে আমরা অসীম বুঝাইতেছি, অর্থাৎ ইউজার যেহেতু পর্যন্ত যোগ করতে চাই 2 করে 221 থেকে, ইউজারের উপর নির্ভর করে। এই যে এনটা কার উপর নির্ভর করে? যে প্রোগ্রামটা ব্যবহার করবে তার উপর। তো এটা আমরা লুপের মাধ্যমে করতে পারি। তো লুপ হচ্ছে 3টা, যেহেতু এখানে কোনো লুপ বলে নাই, তাই আমরা ফর লুপ দিয়ে ইউজ করব। লুপ কয়টা? 3টা। একটা হচ্ছে এই যে ফর লুপ হচ্ছে সব থেকে বেস্ট, ফর লুপ। তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে যে হোয়াইল লুপ। তো সব থেকে ডু লুপ, তারপর হচ্ছে ডু হোয়াইল লুপ, ডু ডু হোয়াইল ফর। তো সবচেয়ে ডুতে এই যে বেস্ট হচ্ছে ফর লুপ। যেহেতু এখানে কোনো কিছু বলে নাই, তাই আমরা এই সিরিজের যোগফলটা কিভাবে করব? ফর লুপ দিয়ে করব। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা কি লিখব, যে 3টা ভেরিয়েবল, একটা হচ্ছে সামের জন্য, আরেকটা হচ্ছে ইনক্রিজের জন্য, আরেকটা হচ্ছে ইউজার যে নাম্বার দিবে ইনপুট তার জন্য। ইউজার কত নাম্বার দিবে এটা তো আমরা জানি না। তো আমি পূর্ণসংখ্যার জন্য পূর্ণসংখ্যা নিব। আমি আশা করতেছি ইউজার পূর্ণসংখ্যা দিবে, আমাদের সিরিজটাও যেহেতু পূর্ণসংখ্যার। তো ইন্ট দিয়ে আমি কি দিব? প্রথমে সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর আই নামের একটা ভেরিয়েবল নিব, তারপর এন, 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর সাম ইকুয়াল 0 দিলাম, কারণ যেহেতু যোগফল করব, আর যোগফলের সবসময় 0 দিতে হবে। তো তারপর আমি ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এই যে প্রিন্টএফ, প্রিন্টএফ, তারপর বলে দিব ইন্টার দ্য ভ্যালু অফ এন, মানে ইন্টার দ্য ভ্যালু অফ এন। তো ইউজারকে এই যে আউটপুটটা আমি দেখাবো, ইউজার বুঝতে পারবে যে আচ্ছা আমাকে এন সংখ্যক একটা সংখ্যা দিতে বলতেছে, ইউজার দিবে। তারপর ইউজার এই যে প্রিন্টএফ, এটা কিন্তু আউটপুটে দেখার জন্য। ওকে, আউটপুট। তো ইউজার যে একটা ইনপুট দিবে, এটা আমরা গ্রহণ করব। গ্রহণ করার জন্য আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করি। তো আউটপুট দেখার জন্য প্রিন্টএফ, এবং ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ এর জন্য আমরা ইউজ করব এই যে %d, যেহেতু এটা ইন্টিজার, এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d,
দিই, তারপর আমরা এখানে বলে দিব যে এই যে এন্ড দিয়ে ভেরিয়েবলের নাম কি, এই যে এন, ইউজার কি দিবে এন। তো এটা আমরা ভেরিয়েবলের লোকেশন, ওই যে এন্ড দ্বারা ভেরিয়েবলের লোকেশনকে বুঝাইছি। ওকে, তো তারপর কি দিব, তারপর হচ্ছে আমরা কি চালাইবো, ওটার উপরে লুপ চালাইবো। যেহেতু আমরা পেয়ে গেছি, ইউজার একটা নাম্বার দিয়ে দিচ্ছে, তো এরপর কোন লুপ চালাবো, ফর লুপ। ফর লুপের তিনটা জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে। প্রথমটা হচ্ছে এই যে আমরা কি দিছিলাম, যে ইনিশিয়াল বা আই, এই যে আই একটা ভেরিয়েবল দিছিলাম, তো আই ইকুয়াল কত, অর্থাৎ শুরু হয়েছিল কত থেকে, 221। তারপর দ্বিতীয়টা হচ্ছে যে কন্ডিশন, কন্ডিশন কি, আই এর মান, এই যে আই লেস দেন অর ইকুয়াল কত থেকে, এই যে এন কত দিবে এটা তো আমরা জানি না। তাই এই প্রথমটা হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে কন্ডিশন, তার 3 নম্বরটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাস বা আপডেট ভ্যালু। আই, এই যে আই ইকুয়াল আই আই প্লাস 2, কারণ এই যে বৃদ্ধি হয়েছে কত করে, 2 করে, অথবা এটা সংক্ষেপে লেখা যায়। তারপর আমরা এই যে ফর লুপের কি বডির ভিতরে ঢুকলাম। ওকে, ফর লুপ লিখলাম, এখন ফর লুপের বডির ভিতরে ঢুকলাম। তারপর কি করব, যোগ করব। তো এখানে লিখবো সাম ইকুয়াল, কি লিখবো, যে সাম, সরি আমি তো সাম নিয়েছিলাম, হ্যাঁ সাম ইকুয়াল সাম প্লাস কত, কি প্লাস করব, আই। তো এই তো আমি একটু দেখি, তারপর আমরা কি করবো, আবার লুপ থেকে বের হয়ে যাব। লুপ থেকে বের হয়ে লিখবো যে প্রিন্ট এফ the sum of the sum of percentage n, percentage the sum of percentage the sum is, অথবা the sum of the sum of the series লেখাটা তোমার উপর, series is the sum of the series is percentage d, তারপর বের হয়ে এখানে কি লিখবো, sum। তো আমরা দেখি, যদি আমরা প্রোগ্রাম যদি আমি ভুল না করি, তো রান হওয়ার কথা, দেখি রান হয় কিনা। এই যে রানে মারলাম, এই যে কি বলছে, ইন্টার দ্য ভ্যালু অফ এন এর ভ্যালু প্রবেশ করতে বলতেছে। তো আমি সাপোজ কি দেই, যে কয়টা সিরিজের যোগফল চাইতেছি, সাপোজ আমি দিলাম যে 10 দিয়ে ইন্টার করলাম। তো এটা তো হবে না, দ্য সাম অফ দ্য সিরিজ ইজ 0 তো হবে না, কারণ 221 থেকে শুরু হয়েছে। তো আমাকে কি করতে হবে, এই যে এখানে দিতে হবে যে 221 থেকে। ওকে, আমি দিই, এখন আবার রান করি। তো আমি দিলাম যে 250। ওকে, এই যে 250, তার মানে দ্য সাম অফ দ্য সিরিজ ইজ, এই যেটা চলে আসলো। কারণ আমি যদি 10 দেই, কারণ আমার শুরুই হয়েছে কত থেকে, 221 থেকে, তো আমি 10 কেমনে দিব। তো এই তো ছিল, আমরা সাকসেসফুলি রান করতে পারছি। তো এই প্রোগ্রামটা এখন আমরা খাতায় লিখবো। ওকে, তো খাতায় লিখতে হলে আবার আমি খাতায় চলে যাই, বা আমাদের ইয়াতে চলে যাই। তো প্রথমে কি লিখতে হবে আমাকে, এই যে সি প্রোগ্রামের যে একটা হেডার ফাইল, এই যে হেডার ফাইলের নাম হচ্ছে, এই যে সরি হেডার ফাইল হচ্ছে হ্যাশ দিতে হবে প্রথমে, এই যে হ্যাশ, তারপর হচ্ছে ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h, দ্বারা হেডার ফাইলকে বোঝায়। তারপর হচ্ছে int মেইন, এটা হচ্ছে একটা ফাংশন। তারপর কি, এই যে মূল বডির ভিতরে প্রবেশ করলাম। তারপর 3টা ভেরিয়েবল নিয়েছিলাম, ইন্টিজার পূর্ণসংখ্যা ইন্টিজার, একটা নিয়েছিলাম আই, তারপর নিয়েছিলাম এন, তারপর নিয়েছিলাম সাম, 3টা ভেরিয়েবল নিয়েছিলাম, তারপর একটা সেমিকোলন, তারপর সাম সমান সমান কত দিছিলাম, সাম সমান সমান 0 দিছিলাম। তারপর ইউজার থেকে ইনপুট নিব, তার প্রথমে আমি ইউজারকে একটা আউটপুট দেখাবো, প্রিন্ট এফ। ইউজারকে কি বলবো, প্রিন্ট এফ লিখে ইউজারকে বলবো ইন্টার দ্য ভ্যালু অফ এন, ইন্টার দ্য ভ্যালু অফ এন, বা যা তুমি দেও, যা কিছুই দেও সমস্যা নাই, ইন্টার দ্য ভ্যালু অফ এন। তো ইউজারের কাছে এটা যাবে, তো ইউজার একটা ভ্যালু দিবে। তো এখানে আমরা কি করব, এটা ইউজার যেই ভ্যালুটা দিবে তাকে কি করব, স্ক্যানএফ করে আমরা রাখবো, যেহেতু তাহলে পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার বলা হয় এটাকে। তারপর এখানে একটা কি দেব, কমা দিব, দিয়ে এই যে পার্সেন্ট এন্ড দিয়ে এই যে এন দিব। তারপর এটা কি করে দিব, এই যে
ওকে, তো এই যে এটা এটা হচ্ছে ভেরিয়েবলের লোকেশন। ওকে, এটা m% দ্বারা বুঝাইছি। এই যে এই একটা ইনপুট দিবে ইউজার, তা আমরা রাখছি, ভেরিয়েবলের লোকেশনটা বলে দিলাম। তারপর আমরা কি চালাইবো, তার উপরে ফর লুপ চালাবো। ফর লুপের কয়টা নিয়ম, 3টা কন্ডিশন। তো প্রথমে কি ফর, ফর প্রথম শুরু কত থেকে, 2 to 1, i ইকুয়াল 2 to 1। তারপর হচ্ছে এই যে কন্ডিশন, শর্ত কি, i এর মান কি হতে হবে, লেস দেন ইকুয়াল কত, এই যে n থেকে। তারপর হচ্ছে আপডেট ভ্যালু কত করে বাড়তেছে, i i ইকুয়াল i প্লাস 2, যেহেতু 2 করে বাড়তেছে। তারপর কি করব আমরা, তারপর এই যে বডি, এই যে ফর লুপের বডির ভিতরে প্রবেশ করব। বডির ভিতরে প্রবেশ করে কি করব, সাম ইকুয়াল সাম প্লাস i। কারণ এই যে বৃদ্ধি করবে এক এক করে, 2 করে বৃদ্ধি করবে। আর প্রতিবার সামের প্রথম, এই যে সামের গুলো প্রথমবার কত, প্রথমবার হচ্ছে 0। তো 0-র সাথে যদি আমরা 221, এই যে i যোগ করি, তখন কি হবে, 221 হবে। তারপর 221-এর সাথে 2 যোগ করলে 223। তারপর এরকম ভাবে চলতেই থাকবে। তো লুপ মানে কি, কন্টিনিউ চলতেই থাকবে। তারপর কি করে দিব, এই যে এটা ক্লোজ করে দিব। দেন ফর লুপের বডিটা ক্লোজ করে দিব। ফর লুপের বডি ক্লোজ। তারপর এই লুপ থেকে বের হয়ে কি লিখবো, লিখবো যে এই যে প্রিন্টএফ, লুপ থেকে বের হয়ে প্রিন্টএফ লিখবো, লিখবো। এখানে তোমার ইচ্ছা তাই লিখতে পারো। দ্য সিরিজ, দ্য সামেশন, অথবা সামেশন দিতে পারো। দ্য সামেশন অফ পার্সেন্টেজ ডি ইজ দিয়ে তুমি কি করতে পারো, এই যে এইখানে এই যে সাম দিতে পারো। এই সাম বলতে এই যে ভেরিয়েবল, ভেরিয়েবল নাম। তারপর অবশ্যই কি একটা সেমিকোলন দিতে হবে। যদি আমরা সেমিকোলন না দিই, প্রোগ্রামটা সঠিকভাবে রান হবে না। তারপর সর্বশেষ কি দিতে হবে, রিটার্ন 0 দিতে হবে। এই যে রিটার্ন 0। ওকে, তোমরা হয়তো বা বইয়ে কোডটা বিভিন্ন ভাবে দেখতে পারো, কারণ বই অনেক পুরাতন ভাবে কোড করে, বাট এটা হচ্ছে সব থেকে আপডেট কোড। তো আশা করি সি প্রোগ্রামের এই কোডটা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এই যে এই কোডটা স্ক্রিনশট নিতে পারো। এই যে এখানে স্ক্রিনশট নিয়ে নাও, এই যে এখানে আছে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এটা তোমরা পরবর্তীতে এইটা দেখে খাতায় তুলবা। তো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই তো আমাকে জানাবা, আমি আরো বিস্তারিত ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই যে আমরা কিন্তু এখানে রিটার্ন 0 দিচ্ছি, এই যে রিটার্ন 0 দিতে হবে। তারপর এইটার 4 নম্বর কোয়েকশন কি বলছে, 4 নম্বর এই যে 4 নম্বর কি বলছে দেখি। এই 4 নম্বর, উদ্দীপকে উল্লেখিত তারিখে আইসিটি শিক্ষকের আলোচ্য প্রোগ্রামের মধ্যে কোনটিকে তুমি বেশি উপযোগী মনে করো, বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। ওকে, দেখি এটা আমাদের আনসারটা এই যে এখানে আছে। 4 নম্বর, উদ্দীপকে উল্লেখিত তারিখে আইসিটি শিক্ষকের আলোচ্য প্রোগ্রাম হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রেটার। তো তুমি যদি কম্পাইলারকে ভালো বলো, তো কম্পাইলার সব গুণগান গাইবা। আর যদি ইন্টারপ্রেটারকে ভালো বলো, তখন ইন্টারপ্রেটারের গুণগান গাইবা, কম্পাইলারের বদনাম করবা বা বলবা একটু মানে সুবিধাটা বেশি। আর যেটা লিখবা এটার সুবিধাটা বেশি প্রায়োরিটি দিবা। আর অন্যটার মানে যেটা লিখবা এটার সুবিধাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে লিখবা। তো কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে কম্পাইলার প্রোগ্রামটি বেশি উপযোগী বলে মনে করি। যেহেতু আমি কম্পাইলারকে বেশি উপযোগী বলে মনে করছি, তো আমি এখন কম্পাইলারের পক্ষে লিখবো। ওকে, তো প্রথমটা কি লিখছি যে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামকে এক লাইন করে পড়ে অনুবাদ করে। অর্থাৎ একটা প্রোগ্রাম সম্পূর্ণভাবে পড়ে হচ্ছে কম্পাইলার, আর ইন্টারপ্রেটার কি করে এক লাইন কোড লিখবে, এক লাইন পড়বে। 2 নম্বর হচ্ছে কম্পাইলার সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। যেহেতু কম্পাইলার একসাথে রান হয়, তাহলে ভুলও একসাথে ধরবে, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে ভুল প্রদর্শন করে। এটা যেহেতু এক লাইন পড়ে, এই এক লাইনে যদি ভুল করে, ও আর দ্বিতীয় লাইনে যাবে না। ওকে, 3 নম্বর হচ্ছে কম্পাইলার প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগে, কিন্তু ইন্টারপ্রেটারের প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় 5 থেকে 25 গুণ বেশি লাগবেই। তো যেহেতু এক লাইন করে তোমার এই যে খাইতে দিলাম, তোমার এক বন্ধু এক ধাপে খেয়ে নিল সব, আর তুমি একটা করে খাইতেছো, তাহলে কার বেশি সময় লাগবে? তুমি একটা খাইছো, সম্পূর্ণটা খেয়ে ফেলবে। তো এটা 4 নম্বর হচ্ছে একবার কম্পাইল অর্থাৎ রূপান্তর করার পর পুনরায় কম্পাইল করার প্রয়োজন হয় না, কিন্তু ইন্টারপ্রেটার ব্যবহারে যতবার প্রোগ্রাম কার্যকরী করতে হয়, ততবারই প্রোগ্রাম নির্দেশগুলো একটির পর একটি অনুবাদ করতে হয়।
তো উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় কম্পাইলার প্রোগ্রামটি বেশি উপযোগী। তুমি যদি মনে করো যে ইন্টারপ্রেটার বেশি উপযোগী, তখন ইন্টারপ্রেটারের ভালো দিকটা লিখবা। ওকে, তো সর্বশেষ যে 7 নম্বর কোয়েকশন, এই যে তোমরা যারা 2026 27 এক্সাম দিবা, তারা কিন্তু এই যে গত 2023 যে এক্সাম হয়েছে 23 24 25, তাদের কিন্তু এই যে এই চ্যাপ্টার যে ষষ্ঠ চ্যাপ্টার 6 ছিল না। ওকে, তো তোমরা মোটামুটি লাকি অথবা বাস তোমাদের জন্য, অনেকে যেটা বলে তোমাদের জন্য বাস রেডি হইতেছে। ওকে, তো এটা হচ্ছে ডাটাবেস। তো আমরা একটু পড়ি, উদ্দীপকটা পড়ি। কলেজিয়েট গার্লস স্কুল ও ওমেন্স কলেজের প্রিন্সিপাল স্যার ছাত্রীদের ডাটাবেস তৈরির উদ্যোগ গ্রহণ করলেন। ছাত্রীর নাম, রোল নম্বর, পিতার মোবাইল নম্বর, ভর্তি তারিখ ফিল্ডগুলো ডাটাবেস সাহায্যে ডাটাবেস তৈরির সিদ্ধান্ত নিলেন। তো প্রথম কোয়েকশন হচ্ছে ইন্ডেক্সিং কি। তো ইন্ডেক্সিং কি? ইন্ডেক্স হচ্ছে মূল ডাটাবেস ফাইলের কোনরূপ পরিবর্তন না করে ডাটাবেজের অন্তর্গত টেবিলের রেকর্ড সমূহকে কোন লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখার পদ্ধতি। আবার যদি পড়ি, ইন্ডেক্স হচ্ছে মূল ডাটাবেস ফাইলের কোনরূপ পরিবর্তন না করে ডাটাবেজের অন্তর্গত টেবিলের রেকর্ড সমূহকে কোন লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখার পদ্ধতি ইন্ডেক্সিং। তো ডাটাবেজে সর্বময় কর্তার ভূমিকা ব্যাখ্যা করো। সর্বময় কর্তা আমরা যাকে অ্যাডমিন বলি আর কি, অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন, যিনি অ্যাডমিন। তো এটা কি করতে বলছে? তো এই যে এটার উত্তর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেস তৈরি, পরিবর্তন ও নিয়ন্ত্রণ করে থাকেন। এছাড়া ডাটাবেস স্ট্রাকচার তৈরি করা, ডাটাবেজের সিস্টেমে ব্যবহৃত ডেটার বর্ণনা ও ডেটার মান সংরক্ষণের জন্য ডেটা ডিকশনারি স্থাপন করা, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরির ব্যাপার নিশ্চিত করা এবং সর্বোপরি ডাটাবেজের নিরাপত্তা বজায় রাখা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে কে? এই যে অ্যাডমিন বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তারপর 3 নম্বর কোয়েকশন হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত ফিল্ডগুলো নিয়ে স্টুডেন্ট নামের একটি ডাটাবেস টেবিল তৈরির পদ্ধতি বর্ণনা করো। তো এটা এই যে এখানে আছে, তো আমরা এটা একটু পড়ি। উদ্দীপকে উল্লেখিত ফিল্ড যেমন ছাত্রীর রোল নম্বর, নাম, পিতার মোবাইল নম্বর, ভর্তি তারিখ ইত্যাদি ফিল্ড নিয়ে টেবিল তৈরির প্রয়োজনীয় কোড নিচে দেওয়া হলো। এই যে প্রথমে ক্রিয়েট টেবিল, তারপর স্টুডেন্ট, এটা হচ্ছে নাম, এটা তো আর সিনট্যাক্স, এটা হচ্ছে নাম। তো রোল নাম্বার কি হবে? অবশ্যই সংখ্যা হবে, কত? 10টা। নট নাল, এটা কি নাল রাখা যাবে না, অর্থাৎ খালি রাখা যাবে না। প্রাইমারি কি, নট নাল প্রাইমারি কি। ওকে, তারপর হচ্ছে নেমটা কি হবে? ক্যারেক্টার হবে, অর্থাৎ সব অক্ষর হবে। ক্যারেক্টার কত? সর্বোচ্চ 20। ফাদার মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার কি হবে? নাম্বার হবে, তো নাম্বার কত? 20। অ্যাডমিশন ডেট, তারপর হচ্ছে এই যে উপযুক্ত কোডটি লিখলে নিচের টেবিলটি তৈরি হবে যা নিচে উল্লেখ করা হলো। এই যে এরকম আসবে, প্রথম ফিল্ড হবে কি? রোল নম্বর, তারপর নেম, ফাদার মোবাইল নাম্বার, তারপর অ্যাডমিশন ডেট, এভাবে আসবে। তো এগুলো এখন আমরা একটু ব্যাখ্যা করি। তো এখানে প্রাথমিক বা প্রাইমারি কি হচ্ছে? রোল নাম্বার যে অ্যাট্রিবিউট কি দিয়ে কোনো নির্দিষ্ট এন্টিটিকে সম্পূর্ণ রূপে শনাক্ত করা যায়। প্রাইমারি কি ফিল্ডের প্রতিটি তথ্য ভিন্ন হতে হয়, অর্থাৎ কোনো ডুপ্লিকেট তথ্য থাকতে পারবে না। অর্থাৎ প্রাইমারি কি এর বৈশিষ্ট্যই হচ্ছে এটার কোনো ডুপ্লিকেট হতে পারবে না। ডুপ্লিকেট থাকলে আবার এটা প্রাইমারি কি হবে না। নিম্নে স্টুডেন্ট টেবিলের ফিল্ড সমূহের ডেটা টাইপ বর্ণনা করা হলো। তো প্রথমটা কি? রোল নাম্বার ফিল্ডটি নাম্বার টাইপ ডেটা হবে এবং এই ফিল্ডটি কখনোই ফাঁকা থাকবে না, যেহেতু এটি নট নাল বলা হয়েছে। তো 2 নম্বর কি? নেম ফিল্ডটি ক্যারেক্টার টাইপ ডেটা হবে এবং এর দৈর্ঘ্য হবে 20, এখানে লিখে দিছি। তারপর হচ্ছে ফাদার মোবাইল নাম্বার ফিল্ডটি নাম্বার টাইপ ডেটা হবে এবং এর দৈর্ঘ্য হবে 20। 4 নম্বর হচ্ছে অ্যাডমিশন ডেট ফিল্ডটি ডেট ডাটা টাইপ হবে এবং এর দৈর্ঘ্য হবে 10। তো এই যে এই 4টির যা ব্যাখ্যা করলাম, তো এটাই ছিল এই 3-এর আনসার, 8-এর 3। তো 8-এর 4 নম্বর কি বলছে? উদ্দীপকের ফিল্ডগুলো নিয়ে ডাটাবেস তৈরি করা হলে কলেজ কর্তৃপক্ষ কি কি সুবিধা অসুবিধা পেতে পারে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করে তোমার মতামত দাও। তো আমরা এটা একটু পড়ে নেই। এই যে নম্বর, আসলে আইসিটিতে কোনো বানিয়ে লেখার কোনো সুযোগ নাই, তুমি যতটুকু জানো ততটুকু লিখতে হবে। তাই তোমার ছোট হলে সমস্যা নাই, কিন্তু যতটুকু জানো এবং সঠিক তথ্য দিতে হবে। ওকে, তো উদ্দীপকের ছাত্রীর রোল নাম্বার, নাম, পিতার মোবাইল নাম্বার, ভর্তি তারিখ ইত্যাদি নিয়ে স্টুডেন্ট টেবিল
তৈরি করা হলে তা মূলত কলেজ কর্তৃপক্ষের জন্য সুবিধাই বয়ে আনবে। অবশ্যই ডাটাবেস মানুষ তৈরি করে অনেক টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাটাবেস তৈরি করে অবশ্যই সুবিধার জন্য, রাইট? তো সুবিধা এবং কি কি সুবিধা আনবে, যে সকল সুবিধা পাওয়া যায় তা নিচে আলোচনা করা হলো। এই যে 1 নম্বর হচ্ছে সহজে টেবিলে ডাটা এন্ট্রি করা যায়। 2 নম্বর হচ্ছে ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। এই টেবিলের কাজ হচ্ছে রিলেশন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করা যাবে। তারপরে যে 3 নম্বর হচ্ছে অসংখ্য ডেটার মধ্য থেকে প্রয়োজনীয় ডেটাকে খুঁজে বের করা যায়। 4 নম্বর হচ্ছে ডেটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করা যায়। 5 নম্বর সহজে এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়। এই যে 6 নম্বর সংখ্যাবাচক ডেটা সমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। 7 নম্বর সহজে নানা ফরম্যাটে রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়, অর্থাৎ প্রিন্ট করা যায়। 8 নম্বর প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 9 নম্বর বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়। 10 নম্বর হচ্ছে আকর্ষণীয় ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। তারপর সর্বশেষ 11 নম্বর হচ্ছে অন্যান্য ডাটাবেস প্রোগ্রাম যেমন ফক্স প্রো, এক্সেল ইত্যাদি থেকে তথ্য বা ডেটা এনে ব্যবহার করা যায়। তো এইগুলোই ছিল ডাটাবেসের বৈশিষ্ট্য, কলেজ কর্তৃপক্ষের সব সুবিধা এগুলোই এখানে উল্লেখ করা হলো। তো এই তো ছিল 2017 সালের আইসিটি বোর্ডের সব কোয়েকশনের উত্তর। তো আশা করি তোমরা ভিডিওটি খুবই উপভোগ করেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা, একটা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে স্কিল আর্ট বাংলাদেশের পক্ষে থাকবা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।